আমি মুনিয়া শামীমকে দিয়ে শুরু করি, কারণ বিরোধী দলের লেন্স দিয়ে দেখলে আমরা আসলে সরকারের এক ধরনের সাফল্য কিংবা ব্যর্থতার খতিয়ান জানতে পারবো। আপনাদের দৃষ্টিকোণ থেকে বলবেন, এমন একটা সময় সরকার ক্ষমতায় এসেছে যখন আমাদের অর্থনীতি ছিল ভঙ্গুর, যখন আমাদের একটা 17 বছরের একটা ট্রমা থেকে জাতি বেরোচ্ছিল, এই বাস্তবতায় এক রাশ প্রত্যাশা নিয়ে সরকার এসেছে। তারপর আপনি দেখলেন যেখানে জ্বালানি সংকট হলো, ইরান যুদ্ধ চললো, দেশের একটা জাতীয় পর্যায়ে গ্যাসের সংকট হলো, তারপর আমরা দেখতে পেলাম যে সরকার তার জায়গা থেকে কাজ করে যাচ্ছে। আপনাদের অবজারভেশন কি? কত মার্ক দেবেন 10-এর ভিতরে? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা, এবং আমার স্টুডিওতে এবং অনলাইনে যুক্ত আমার সহ-আলোচক তাদের শুভেচ্ছা। প্রথমত বিষয়টা হচ্ছে যে আপনি তো প্রথমে আসলে একটা ভঙ্গুর অর্থনীতির কথা প্রথমেই যুক্ত করেছেন। ভঙ্গুর অর্থনীতি যেরকম ছিল, এবং স্বাভাবিকভাবে 180 দিনের যদি পর্যালোচনা বলি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কোনো সরকারের জন্য। বাংলাদেশ বলেন, অন্যান্য দেশও বলেন যে 100 দিনে তাদের অগ্রগতি, 180 দিন, এটা কিন্তু এক ধরনের একটা রেওয়াজ যে এই পর্যালোচনা আমরা করি, মূল্যায়নটা আমরা করি। এটা খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে এটা মানে এখানে যেরকম খুব রাতারাতি আমরা অনেক কিছু এক্সপেক্ট করতে পারবো না যে পরিবর্তন হয়ে যাবে অনেক কিছু, আবার এটাও এক্সপেক্ট করা কিছু কিছু যে বিষয়ে আমরা আসলে আমলে নিতে পারবো না, এটাও কিন্তু আসলে ভাবা ঠিক না। তো সেই জায়গা থেকে আমি যদি বলি, অবশ্যই ভঙ্গুর অর্থনীতি। আমি যদি বলি যে প্রতিষ্ঠানগুলো যেভাবে করে আসলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে শেখ হাসিনার আমলে, এবং এই যে ব্যাংকগুলো খালি হয়েছে অর্থ লোপাট করে, আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থাটা একেবারে ভঙ্গুর জায়গাতে আছে, এটা ঠিক যে এই একটা ভঙ্গুর অবস্থার মধ্যে থেকে আসলে বিএনপি দায়িত্বটা নিয়েছে। দিস ইজ নট ইজি। বাট আমি যদি বলি গত 18 মাসেও কিন্তু আসলে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তারাও এক ধরনের, আমি যদি বলি যে $36 বিলিয়ন কিন্তু তারা রেখেছিল, মানে অন্তত তারা একটু মানে 12 বিলিয়ন থেকে 36 করতে পেরেছিল। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো সেটাও যদি বলি যে এর পরবর্তীতে আসলে আমরা কি মূল্যায়ন করব, আমি যদি বলি শুধু অর্থনীতি না, আমি আরো কয়েকটা জিনিস দিয়ে যদি বলি যে আমরা যদি পজিটিভ ইতিবাচক কথা বলি, সেটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। হ্যাঁ, আমরা যদি বলি সংসদীয় সংস্কৃতি, বাংলাদেশে প্রথমবারের মতো আপনি দেখবেন যে সংসদ টিভি যেটা, সেখানে আপনি অ্যাট এ টাইম আপনি দেখবেন যে 5000 মানুষ ওয়াচিং। বাংলাদেশের তরুণরা, কখনো আপনি দেখেছেন যে বাংলাদেশের সংসদে কি হয় সেটা নিয়ে আগ্রহ প্রকাশ করতে? না। তরুণ থেকে শুরু করে একেবারে বৃদ্ধ সবাই আসলে এই বাংলাদেশের রাজনীতির একটা পরিবর্তন আশা করেছে। নতুন ধরনের রাজনীতির জন্য একটা আস্থাশীল ব্যাপার আছে, মানুষের মধ্যে পজিটিভিটি তৈরি হয়েছে, এই বুঝি রাজনীতির একটা পরিবর্তন হবে। সুতরাং এইটা আমি খুব প্রশংসনীয় এটা, এই ব্যাপারটা। এবং আমরা সংসদেও যে কালচারটা দেখছি, দেখা যাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বিরোধী দলের পক্ষ হয়ে বলছেন যে আমি বিরোধী দলের পক্ষ হয়ে বলছি যে এই বিষয়গুলো আসলে পরিবর্তন করবে। বাজেটের সময় আপনি খেয়াল করবেন যে করের আয়সীমা, সেটা হচ্ছে মানে প্রথম অধিবেশনের সমাপনী দিনটা তো অনেকে আসলে ইতিহাস করে রাখবেন, কারণ সবাই সবার পক্ষ হয়ে কথা বলছেন। হ্যাঁ, এটা খুবই পজিটিভ। এবং আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের আমির বিরোধী দলের নেতা, তিনি তার আসনে কি কি অসুবিধা সেটা আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রী আবার সেটা খুব পজিটিভলি নিয়ে বলছেন, মানে খুবই তড়িৎ গতিতে সেই সমস্যার সমাধানের কথা বলছেন। এবার আক্ষেপের জায়গা যদি বলে, দেখেন বাংলাদেশে আপনি যদি বলেন যে মানুষের আসলে চাওয়া কি, হ্যাঁ, মানুষকে অনেক কিছু দিতে হয় না, মানুষকে বলতে হয় না যে আমি হ্যান করবো ত্যান করবো, মানুষকে বলতে হয় না যে আমি এই উন্নয়ন করবো। দৃশ্যমান উন্নয়ন তো আমরা হাসিনার আমলেও দেখছি, কিন্তু তাতেও তো আসলে একটা গণ অভ্যুত্থান আটকায় নেই। সুতরাং আমাদের মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য কয়েকটা জিনিস দরকার হয়, সেটা হচ্ছে দ্রব্যমূল্য, মানুষের জীবিকা নির্বাহের ক্ষেত্রে এই যে জ্বালানির যে প্রভাব, সেটা, এবং সেটা তো জ্বালানির প্রভাব তো আসলে একেবারে আমি যদি জীবিকা থেকে শুরু করে এটা পরিবহন যদি আমরা ধরি, তাহলে ওই মূল্যে এসেই পড়ে। সুতরাং এই জায়গাটাতে সরকার 180 দিনে তার মূল্যায়ন যদি বলি, তাহলে এখানে একটা হতাশাজনক ব্যাপার আছে। এবং সেটা আসলে কোনো না কোনোভাবে এই জ্বালানির ক্ষেত্রে আমরা দেখলাম যে এটা অস্বীকার করবার রাজনীতি প্রথমে দেখলাম, পরবর্তীতে দাম বাড়লেই কেন জানি এই সংকটগুলা ঠিক হয়ে যায়, এরকম একটা ঘটনাও কিন্তু দেখলাম। সুতরাং আমাদের তো আসলে বিরোধী দল হিসেবে আমাদের মূল্যায়ন কিন্তু এটাও যে দাম বাড়লে যদি সংকট সমাধান হয়, তাহলে আসলে আমরা সিন্ডিকেটকে আসলে শক্তিশালী করছি কিনা। আমি জাস্ট আর অল্প করে বলি, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা এবং জননিরাপত্তা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেখানেও কিন্তু আমরা দেখেছি যে যদি বলি যে স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আইন শৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন সরকারের 6 মাসে দৃশ্যমান উন্নতি ঘটেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। সেটা নিয়ে আমি আলাদা করে আসবো আপনার কাছে। আপনি যে পয়েন্টগুলো বললেন, আমি সবগুলো নিয়ে গোলাম মুর্তজার কাছে আসবো। তার আগে ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, প্রথম কথা হচ্ছে সরকার এটা তো বলতে পারে যে আমরা এমন একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছিলাম যেই জায়গা থেকে আমরা আসলে চেষ্টা করছি ঘুরে দাঁড়াতে, ইত্যাদি ইত্যাদি। এগুলোকে মানে
অজুহাত হিসেবে দাঁড় করানো যেতেই পারে, কিন্তু আপনি আপনার জায়গা থেকে কি বলবেন? সরকার যা করতে পারতো তা কি করতে পারছে, নাকি আরো অনেক কিছু করার সুযোগ ছিল, নানা কারণে সেটা হয়ে ওঠেনি? সেটা দলীয় ক্রন্দল হতে পারে, বিরোধী দলের ভূমিকার কারণে হতে পারে, কিংবা বাইরে থেকে ফ্যাসিস্ট শক্তিও হতে পারে। প্রত্যাশা অনুযায়ী করতে পেরেছে কিনা 180 দিনে যা যা করা দরকার? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক সহ আমার সকল দর্শনার্থীকে সালাম এবং শুভেচ্ছা। প্রথমত হচ্ছে সরকারের এই 180 দিনের কর্মসূচি যদি আমরা দেখি, 180টারও বেশি কর্মসূচি আমরা দেখব। প্রথম 100 দিনে কিন্তু 200টা কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছিলেন, এবং প্রথম মন্ত্রিসভায় বর্তমান প্রধানমন্ত্রী কৃষকদের কৃষি ঋণ মওকুফ করেছেন এবং সুদ মওকুফ করেছেন। এটা কিন্তু অত্যন্ত প্রশংসনীয়। একই সাথে পাইলট প্ল্যানে কিন্তু সরকারের যেই ফ্ল্যাগশিপগুলো ছিল সেগুলো কিন্তু পূর্ণ হচ্ছে। যেমন আমরা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ই হেলথ কার্ড, প্রবাসী কার্ড, এগুলোর প্রত্যেকটার কাজ কিন্তু শুরু হয়েছে। এগুলো জনগণের মুখে মুখে আছে। কিন্তু এগুলো ছাড়াও আমরা বৃক্ষরোপণ কর্মসূচি দেখছি, আমরা খাল খনন কর্মসূচি, পুনর্খনন কর্মসূচি দেখছি, নদী ভাঙন রোধে বিভিন্ন ব্যবস্থা নিতে দেখছি। নদী ভাঙন রোধ করার জন্য জিও ব্যাগগুলো দেওয়া হচ্ছে বিভিন্ন এলাকা। এবং শুধু তাই না, বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। ঢেউটিন থেকে শুরু করে, ত্রাণ থেকে শুরু করে সকল রকমের ব্যবস্থা বর্তমান সরকার নিয়েছে। এছাড়াও বর্তমান সরকার বিনিয়োগের ব্যবস্থা করছে, স্টুডেন্ট লোন দিচ্ছে 10 লাখ টাকা পর্যন্ত, এবং জামানতবিহীন। একই সাথে আমরা যদি দেখতে পাই, তরুণদের কর্মসংস্থান থেকে শুরু করে, বিশেষ করে ক্ষতিগ্রস্ত যে ব্যবসায়ী আছে তাদের প্রণোদনা দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে শুরু করে আমরা একদম আপার হাই ক্লাসের প্রত্যেকটা মানুষের জনজীবন সুন্দর করার জন্য। অর্জনের গল্প মানুষ যখন পছন্দ করে, ব্যর্থতা কেন হচ্ছে সেই কারণটাও জানতে চায়। সেই জায়গা থেকে জ্বালানি সংকটটা বারবার শিরোনামে আসছে। এর কি কোনো স্পষ্ট ব্যাখ্যা সরকারের মানে কাছ থেকে পাওয়া যাবে কিনা? আমরা তো শুরুতে এটা যে সংকট সেটা আমরা বলতে শুনিনি, মানে পাশ কেটে যেতে শুনেছি। না, অবশ্যই এটার ব্যাখ্যা আছে। জ্বালানি সংকট বর্তমানে একটা প্রধান ক্রাইসিস, এবং এটা বর্তমান সরকার কিন্তু স্বীকার করছে। হ্যাঁ, তবে জ্বালানি সংকটটা কেন সেটাও আমাদের জানতে হবে। আপনারা জানেন যে মহেশখালীতে আমাদের 2টা FSRU আছে, তার মধ্যে একটা অলরেডি নষ্ট হয়ে গেছে, যার বয়লার নষ্ট হওয়ার কারণে তার ইলেকট্রিক্যাল ক্যাবেল, পাওয়ার এবং কন্ট্রোল সিস্টেম সব কিছু কিন্তু ডিস্ট্রয়েড হয়েছে। তো এই যে একটা ইলেকট্রিক্যাল জিনিস এটা নষ্ট হয়ে গেলে সেটাকে রিপেয়ার করার জন্য একটা সময় কিন্তু প্রয়োজন। হ্যাঁ, এবং যার কারণে কিন্তু আমরা দেখেছি বিগত 10-15 দিনে পুরো বাংলাদেশে গ্যাস সরবরাহ প্রায় নেই বললেই ছিল। বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে আমরা যে বাসাবাড়ি রান্নাও বন্ধ ছিল কিন্তু, এবং সেটা কিন্তু আমি, আপনি, আমরা সবাই সাফারার। হ্যাঁ, তো এটা আমরা কেউ অস্বীকার করছি না, কিন্তু বর্তমান বাংলাদেশের সাধারণ নাগরিক কিন্তু বুঝতেছে এই জ্বালানি সংকটটা কিন্তু বর্তমান সরকারের কারণে হয়। এটা দীর্ঘ 17 বছরে রেখে যাওয়া। আমি বিরতির পরে আরো আলাপটা দীর্ঘ করব, পয়েন্টগুলো আমি ধরলাম, এবং বোধ করি আসলে এই জায়গাটাতে সরকার না থেকে যদি বিরোধী দল যারা আছে তারা যদি সরকারে থাকতো তাহলেও তো এই জ্বালানি ক্রাইসিসটা এরকমই ফেস করতে হতো, কারণ একটা বৈশ্বিক আচ্ছা আমি হ্যাঁ, জনাব গোলাম মুর্তজা, আপনি আলোচনা শুনলেন এবং আমি আপনাকে পরিচয় করে দিচ্ছি প্রেস মিনিস্টার ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসে, কিন্তু আমি কথা বলতে চাই আপনার সঙ্গে। আপনি একজন সিনিয়র সাংবাদিক, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা চোখ দিয়ে বাংলাদেশের পরিস্থিতি, রাজনীতি আপনি দেখেছেন, অনেক সরকারের পালাবদল আপনি দেখেছেন। বর্তমান সরকারের 180 দিনে যে ট্র্যাকে আছে সেই ট্র্যাকটা কি মানে আশাব্যঞ্জক? আপনি আশাবাদী? আপনার লেন্স কি বলে আসলে সাংবাদিকতার? জি, আপনাকে অনেক ধন্যবাদ এবং আমার সহোদরী আলোচক তাদেরকে শুভেচ্ছা। জি, প্রথমে একটু কারেকশন করি যে আমি সাংবাদিক, প্রেস মিনিস্টার আমার খুব অল্প কয়েকদিনের পরিচয়। এছাড়া আমি মূলত সাংবাদিক এবং সাংবাদিক, সিনিয়র সাংবাদিক নই। আমাকে শুধু সাংবাদিক পরিচয়। আচ্ছা, আমি সিনিয়র সাংবাদিকটা বাদ দিয়ে দিলাম, কারণ ইদানিং কালে সিনিয়র সাংবাদিক বলার মধ্যে এক ধরনের সমস্যা তৈরি হয়। জি, কারণ এটা 1 নম্বর। 2 নম্বর, এই যে আলোচনাটা দিয়ে শুরু করলেন, এখন হয় কি যে সরকারের আপনি 100 দিন বলেন, 6 মাস বলেন, 3 মাস বলেন, যেটাই বলেন না কেন, সরকারের নিয়ে যখন আপনি আলোচনা করবেন তখন একটা সরকার যখন দেশ পরিচালনার দায়িত্বে এসেছে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন বর্তমান সরকারটি। সেই সরকারটির প্রথমত আপনার দেখতে হবে যে এই সরকারটি আচরণগতভাবে জনবান্ধব কিনা, আচরণগতভাবে বাংলাদেশপন্থী কিনা, আচরণগতভাবে এই সরকারের যে কার্যক্রম সেই কার্যক্রম দ্বারা বাংলাদেশের মানুষ এখন উপকৃত হচ্ছেন কিনা, সামনের সময়টিতে উপকৃত হচ্ছেন কিনা। এই জায়গায় যদি আপনি দেখেন তাহলে দেখবেন
দেশের প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী। আমাদের এইখানে একটা রেওয়াজ ছিল, বিশেষ করে গত 17 বছরে প্রধানমন্ত্রী মানে হচ্ছে তিনি বাংলাদেশের মালিক, বাংলাদেশটা তার বা তার বাবার সম্পদ, এরকম একটা ধারণা নয়, একটু সুস্পষ্টভাবে ঘোষণাই দিয়ে দিয়েছিলেন। সেখান থেকে এমন একজন মানুষ প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন যার বাবা এদেশের রাষ্ট্রপতি ছিলেন, যার মা এদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী। সেই রকম একজন মানুষের বা 2 জন মানুষের সন্তান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন, এবং দায়িত্ব নেয়ার পরে তিনি প্রধানমন্ত্রী পদটিকে ওই জমিদারির জায়গাতে নিয়ে না গিয়ে, গত 17 বছরের জায়গাতে প্রধানমন্ত্রীর পদটিকে তিনি অতি সাধারণ একজন মানুষের পর্যায়ে, প্রায় মানুষের পর্যায়ে নামিয়ে আনলেন। শুধুমাত্র তার নিরাপত্তাগত কারণে কিছু সীমাবদ্ধতা থাকার কারণে উনি সত্যিকার অর্থে একজন সাধারণ মানুষে পরিণত হতে পারছেন না। এছাড়া আর সবকিছুই তিনি করেছেন, অর্থাৎ আচরণগত একটা ব্যাপক পরিবর্তন হয়েছে একেবারে প্রথম দিন থেকে। 1 নাম্বার, আমি আর বিস্তারিত উন্নয়নের ব্যাখ্যা দিব না, কারণ মানুষ যখন সরকারের মূল্যায়ন শুনতে চাইবে, মানুষের সামনে যখন এই মুহূর্তের সবচেয়ে বড় সমস্যা কি, সেই সমস্যা কি বিষয়ে সে প্রতিক্রিয়া জানতে চাইবে। আমি যখন অন্যান্য কথা বলবো তখন মানুষ বিরক্ত হবে। এই মুহূর্তের সমস্যাটা কি? সমস্যাটা জ্বালানি, সমস্যাটা বিদ্যুৎ। এই যে সমস্যাটা বিদ্যুৎ, বিএনপি সরকারের, এই সরকারের যদি আপনি দুর্বলতার কথা বলেন, সেই দুর্বলতার জায়গাটি হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা, যে বিএনপি যে জ্বালানির এরকম একটা সংকটজনক অবস্থার মধ্যে দেশ যে পড়তে যাচ্ছে, বিদ্যুতের জায়গাটি যে একটা সংকট তৈরি হতে যাচ্ছে, প্রথম দিন থেকে বিশেষ করে এলএনজি টার্মিনাল কেন্দ্রিক জটিলতা বা তার এছাড়াও বাংলাদেশের জ্বালানিতে যে অব্যবস্থাপনা এবং বিশৃঙ্খলা চলছিল, এই জায়গাটিতে একেবারে প্রথম থেকে বিএনপির যেভাবে স্বচ্ছ ট্রান্সপারেন্ট একেবারে ব্যাখ্যাটা দেওয়া দরকার ছিল, আমি একজন সাময়িক সময়ের জন্য একজন সরকারের কর্মকর্তা হিসেবেও আমি মনে করি যে এই জায়গাটাতে একটা দুর্বলতা রয়ে গেছে, আরো পরিষ্কার ব্যাখ্যা দেওয়ার সুযোগ ছিল। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, দেখেন বর্তমান পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশের মতো দেশে শুধুমাত্র কাজ করলেই হয় না, এই কাজের বিপরীতে বিশেষ উদ্দেশ্য নিয়ে যে ন্যারেটিভ তৈরি হয়, অর্থাৎ কাজকে চাপা দেওয়ার জন্য যে ন্যারেটিভ তৈরি হয়, একটি সরকার 17 বছর দেশ শাসন করে গেছে, পরিচালনা নয়, লুটপাট করে গেছে, পরিচালনা নয়। তো তাদের যে কিছু সুবিধাভোগী আছেন, সেই ভোগীর মধ্যে আপনি একটু আগে যে সিনিয়র বললেন, সেই সিনিয়র নামধারীরাও। একটা বিরতিতে আমার যেতে হবে, তার আগে একটা প্রশ্ন করে যায় আপনার কাছে। আপনি প্রধানমন্ত্রী ইস্যুতে বলছিলেন যে এমন একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি যার বাবা ছিলেন রাষ্ট্রপতি এবং মা ছিলেন 3 বারের প্রধানমন্ত্রী, দীর্ঘ অভিজ্ঞতার একটা পরিবারের সেই জায়গা থেকে আসলে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। এই ব্যাপারটা আসলে এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ঠিক এভাবে অ্যাড্রেস করেছেন, কিন্তু সাথে বলেছেন প্রধানমন্ত্রী যে সাদামাঠে জীবনযাপনের বার্তা এবং তার ভিতরে যেটা আছে সেটা আসলে বিএনপির অন্যান্য নেতার কর্মীদের মধ্যে নেই, এবং না থাকাটা হতাশাজনক, এবং সেই হতাশাজনকের প্রভাব পড়েছে সরকারের প্রথম 6 মাসে, যে কারণে আসলে তেমন কোনো অর্জন তারা চোখে দেখছে না। আমি এই ব্যাখ্যাটা একটু জানার চেষ্টা করব যে আদৌ আসলে প্রধানমন্ত্রীর ছায়া তার নেতা কর্মীদের মধ্যে নেই কিনা। তবে তার আগে গোলাম মুর্তজা একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম। আপনি যেমনটা বলছিলেন প্রধানমন্ত্রীর অভিজ্ঞতার কথা এবং একই সঙ্গে সাদামাঠা জীবনযাপনের বার্তা তিনি দিয়েছেন, যেটা আসলে বিরোধী দলের পক্ষ থেকে অ্যাপ্রিসিয়েটও করা হচ্ছে, কিন্তু এটাও স্পষ্ট করে এবি পার্টির চেয়ারম্যান আজকে তিনি বলেছেন প্রধানমন্ত্রী তার আচরণ এবং কর্মযজ্ঞে মিতব্যয়িতা এবং সময়ানুবর্তিতার চর্চা জৌলুস পরিহার করে সাদামাঠা জীবনযাপনের যে নতুন সংস্কৃতি চালুর বার্তা দিচ্ছেন, কিন্তু দলের নেতাকর্মীদের মধ্যে তার কোনো ছায়া নেই। পাশাপাশি নানা অভিযোগ দুর্নীতির কথাও তিনি বলেছেন। জি না, এই অভিযোগটির আমি আংশিক একমত যে এখনো পর্যন্ত হয়তো যেভাবে মানুষ প্রত্যাশা করছেন যে প্রধানমন্ত্রীর যে ছায়া পুরো সরকার ব্যবস্থা বা পুরো দেশ বা পুরো প্রশাসনের উপরে পড়বে, তার প্রতিফলন হয়তো এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না, কিন্তু একেবারে পড়ছে না সচিবালয় থেকে শুরু করে সে কথা বলা যাবে না, এবং এটা প্রত্যাশা করাও একটু বেশি হয়ে যাবে যে 6 মাসের মধ্যে বা তাৎক্ষণিকভাবে একেবারে সবকিছু একরকম করে পরিবর্তিত হয়ে যাবে। কিন্তু এটা শুরু হয়েছে দেশের প্রধানমন্ত্রী তিনি যখন শুরু করেছেন, তিনি যখন ট্রাফিক লাইটে লাল বাতি দেখে দাঁড়িয়ে যান, আমরা ইতিপূর্বে বাংলাদেশে দেখিনি। সেটা সাংবাদিক লেখা গাড়ি, পুলিশ লেখা গাড়ি, সচিব লেখা গাড়ি, আমরা দেখেছি যে আমরা চলে যেতে পারি, আমাদের কেউ কোনো কিছু বলে না। কিন্তু সেই জায়গার একটা দৃশ্যমান পরিবর্তন তো হয়েছে, এটা আমি এক করি। আর আমি যে জায়গাটাতে কথা বলছিলাম
যে এই সরকারের 6 মাসে তারা যে সমস্ত কাজ করেছে, বিশেষ করে নির্বাচনী প্রতিশ্রুতি যে জায়গাটাতে ছিল সেই জায়গাগুলোতে যে তারা কাজ করেছেন এবং জ্বালানি সংকট সহ এই জায়গাগুলোতে যে সমালোচনা এবং যে ন্যারেটিভটি তৈরি হয়েছে, তৈরি করা হয়েছে সরকার সেই ন্যারেটিভ তৈরির জায়গাতে এবং যে কাজগুলো করেছে সেই কাজগুলো জনমানুষের সামনে উপস্থাপন করার ক্ষেত্রে হয়তোবা সরকারের একটা সীমাবদ্ধতা আছে, অথবা যদি বলেন আপনি যে সরকার এই জায়গাটাতে হয়তো কিছুটা পিছিয়েও আছে। যেমন ধরেন নির্বাচনে বিজয়ী হয়ে দায়িত্ব নেয়ার পরেই যে ফ্যামিলি কার্ডের কথা বলেছিলেন তারা সেটা সূচনা করেছেন, কৃষক কার্ডের কথা বলেছিলেন তারা সেটা সূচনা করেছেন, প্রবাসী কার্ড দিতে চাওয়া হচ্ছে, কৃষি ঋণ সহজ করতে চাওয়া হচ্ছে বা ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে, কৃষকের ঋণ মওকুফের মতো ঘটনা ঘটেছে। এই যে কাজগুলো যত বড়, আমি আবারও বলছি, কাজগুলো যত বড়, নির্বাচনী প্রতিশ্রুতির প্রতি দায়বদ্ধতা যত বড়, কিন্তু এর সপক্ষে ন্যারেটিভ তৈরি বা কথাগুলো বলার ক্ষেত্রে আমি একজন সাংবাদিক হিসেবে মনে করি যে একটা সীমাবদ্ধতা আছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এর বিপরীতে যে ন্যারেটিভ, এই সরকার কিছু করছে না, অন্তর্বর্তীকালীন সরকার কিছু করে নাই, অন্তর্বর্তীকালীন সরকার দেশ ধ্বংস করে দিয়ে গেছে, এই সরকার সেই ধারাবাহিকতায় দেশের উন্নয়ন করতে পারছে না, ইত্যাদি ইত্যাদি কথা যে বলা হচ্ছে। এবং বিশেষ করে কিছু সিনিয়র ব্যক্তিবর্গ, কোট আনকোট সিনিয়র ব্যক্তিবর্গ এই সমস্ত টকশোতে এসে আওয়ামী লীগের পারপাস সার্ভ করার জন্য 5 আগস্টের পরের সময়টিকে একটা দুর্বিষহ সময় হিসেবে দেখানো এবং সেই সময়ের যে অনিয়ম, দুর্নীতি, গুম, খুন, লুট, টাকা পাচার সেইগুলোকে ভুলিয়ে দেওয়ার জন্য যে ন্যারেটিভ তৈরি করছে, তার বিপরীতে সরকার বা সরকারি দল সেই ন্যারেটিভ তৈরি করার জায়গাটাতে অনেকখানি পিছিয়ে আছে। আমি মনে করি বর্তমান পৃথিবীতে আচ্ছা, এটা সরকারের দিক থেকে সাফল্য এবং দুর্বলতা দুটো আপনি বললেন। আমি আরেকটা বিষয় একটু জানবো। সরকার যে কাজ করছে সেই কাজের কথা সরকারকে বলতে হবে, হ্যাঁ, সুনির্দিষ্ট করে বলতে হবে, বাড়তি বলার দরকার নেই। ঠিক আছে, আরেকটা বিষয় একটু বলবেন। এটা শুধু সরকারের 180 দিন সেটাও নয়, এটা বিরোধী দলেরও তো 180 দিন। তাদের ভূমিকা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? তাদের ভূমিকা মোটামুটি ভাবে আমি ঠিকই বলবো, বিরোধী দল তাদের দায়িত্ব পালন করছে, যে জায়গায় সমালোচনা করা দরকার সেই জায়গায় সমালোচনা করছেন, যে জায়গায় একসঙ্গে হয়ে কাজ করা দরকার সেই জায়গায় একসঙ্গে হয়ে কাজ করছেন। এখানে সমস্যা হয়েছে যে আমরা মনে মনে ধরে নেই যে এই বিগত সময়ে বিরোধী দল ছিল একটা গৃহপালিত বিরোধী দল, তারাই সরকারে থাকতো, তারাই মন্ত্রী থাকতো, তারাই বিরোধী দলে থাকতো, সুযোগ সুবিধা কেন্দ্রিক আলোচনা হতো। বর্তমান সময়টা সেই রকম না, একটা এবার নির্বাচনের পর সবাই এটা বুঝতে পেরেছে যে এবার বিরোধী দল যারা আছে তাদের সাথে পার্লামেন্টে সরকারি দল আগের মতো করে ওই সুযোগটা পাবে না, একটা যুক্তিতর্ক দিয়ে টিকে থাকতে হবে। কিন্তু আপনার কাছে আমি এটা জানতে চাওয়া, ভাষাগত দিক থেকে বিরোধী দল একটু কি সীমা অতিক্রম করছে কিনা? কারণ আমরা এখনই প্রতারণা শব্দটা, 5 মাসের সময় বেঁধে দিলাম, পালাবার পথ পাবে না, নানা ধরনের শিরোনাম আমরা পড়ি, দেখি। জি, দেখেন, আমাদের রাজনীতিতে আপনি যে সমস্ত শব্দের কথা বললেন, সংসদের কথা যে কথা বললেন, এগুলো খুব অস্বাভাবিক শব্দ নয়, কিন্তু এই কথাগুলো আপনার কানে বা আরো অনেকের কানে লাগছে কি কারণে? কানে লাগছে তার কারণ হচ্ছে 5 আগস্ট যেহেতু একটা বড় পরিবর্তন হয়েছে, পরিবর্তনের বার্তা দিয়ে যেহেতু 5 আগস্ট এসেছে। আমি আবারও পরিষ্কার করে বলি, যখন এনসিপির কোনো একজন নেতা, সে সংসদ সদস্য অথবা সংসদ সদস্য নয়, তার মুখ থেকে যদি এ ধরনের কোনো একটা শব্দ আসে, সেটা মানুষের কানে অনেক বেশি লাগে অন্য যে কোনো রাজনৈতিক দলের কোনো নেতার বক্তব্যের চেয়ে। কারণ এনসিপির কাছে বাংলাদেশের মানুষ এক ধরনের ন্যায্যতা, এক ধরনের সাম্যতা এবং এক ধরনের কি বলবো, পরিশীলিত আচরণ আশা করে। তো সেই জায়গাটার একটু ব্যত্যয় যখন হয় তখন আমাদের কানে বেশি করে লাগে। আপনি যেটা বলছেন, আমি মনে করি না যে এই শব্দগুলো দিয়ে একেবারে সংসদকে একেবারে সংসদীয় রীতিতে থাকছে না বা রাজনীতির রীতিতে থাকছে না, সেরকম একটা পরিবেশ তৈরি হচ্ছে। আমি মনে করি পরিশীলিত শব্দ দিয়েই রাজনীতিতে তর্ক বিতর্ক এবং সরকারের সমালোচনা, সরকারের প্রশংসা বা তীব্র সমালোচনা সবই থাকতে হবে। একদম, খুব চমৎকার করে স্পষ্ট করেছে। নিশ্চয়ই আলাপের ফাঁকে ফাঁকে আপনার কাছে ফিরবো এবং আপনি তো স্টুডিওর যারা আছেন আপনার সহ আলোচক তাদের আলোচনা তো শুনছেনই। আমি একটু ডক্টর সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, আমি শুরুটা করেছিলাম মুনিয়া শাবিনকে দিয়ে, তার কাছে জানতে চেয়েছিলাম সরকারের 180 দিন, আপনার কাছে একটি বিরোধী দলের 180 দিন জানতে চাই। আমাদের এখানে 4-5টা অবজারভেশন ছিল যে এখানে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা পেয়েছিলাম। প্রথমটা ছিল বিরোধী দল আসলে জাতীয় সংকট নিয়ে যতটা না কথা বলছে তার চাইতে আরও বেশি কথা বলছে, সেটিও জাতীয় সংকট, সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন এবং একই সঙ্গে গণভোটের বাস্তবায়ন। তারা এটাতে বেশি সরব ছিল, এরকম একটা কথা অনেকে বলার চেষ্টা করছেন এই টকশোতে এসেই। অনেকে এটা বলেন যে বিরোধী দলের পক্ষ থেকে অসহিষ্ণুতার মাত্রাটা একটু বেশি ছিল, কিন্তু সেটারও ব্যাখ্যা আছে যে আমরা এতদিন খুব চুপ করে থাকা বিরোধী দল দেখেছিলাম। আপনাদের লেন্সে বিরোধী দলের পারফরমেন্স কেমন?
ধন্যবাদ। প্রথমত হচ্ছে বিরোধী দলের পারফরমেন্স যদি আমরা বলি, গতানুগতিক বিরোধী দলের পারফরমেন্স এমন হওয়া উচিত যে সরকার যদি পজিটিভলি কাজ করে অবশ্যই তার পজিটিভিটি তুলে ধরা, নেগেটিভ কাজ করলে তার নেগেটিভিটি তুলে ধরা। কিন্তু আমরা বর্তমান বিরোধী দলকে দেখছি যে তারা পজিটিভ কথাগুলোকেও নেগেটিভলি রিপ্রেজেন্ট করছে আর নেগেটিভকে তো আরও বেশি নেগেটিভলি রিপ্রেজেন্ট করছে। যেমন বর্তমানে সবচেয়ে বেশি সংকট জ্বালানি আর বিদ্যুৎ আমরা দেখতে পেয়েছি, কিন্তু এই দুইটা প্রবলেম কিন্তু আমাদের অতীতে 17 বছর রেখে যাওয়া প্রবলেম। একই সাথে 18 মাসেও বিভিন্ন রকমের আমি বলবো যে উপদেষ্টা মহলে যারা ছিলেন তারা হয়তো এই ব্যাপারগুলোকে গুরুত্ব দেননি, কারণ এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য তারা বাধা দিয়েছিল। তো যার কারণে দেখা গেছে যে আলটিমেটলি এরকম ন্যাচারাল ডিজাস্টার আসলে বাংলাদেশে যে একটা ম্যানেজমেন্ট প্রপারলি হওয়া উচিত সেটা হয়নি। তো এই ধরনের ক্ষেত্রে আমরা কোনো ন্যাচারাল ডিজাস্টারকে আসলে প্রবলেমটা টোটালি এন্টায়ারলি সরকারকে দোষ দিতে পারি না। হ্যাঁ, তো দেখা যাচ্ছে বিরোধী দলের প্রবলেমটাই হচ্ছে যে তিল থেকে তাল খসলেই তারা তখন সরকারি দলের এই দোষগুলোকে বেশি হাইলাইট করার চেষ্টা করে, কিন্তু যেটা তাদের রাজনৈতিক ফায়দা। এটা কি হতে পারে না যে তারা আসলে সরকারকে চাপে রাখতে চায় যেন সরকার রাইট ট্র্যাকে থাকে, খুব সিরিয়াসলি ব্যাপারটা সলভ করে? নট এক্স্যাক্টলি। তারা সরকারকে চাপে কিসে রাখবে? সরকার যে এই 180 দিনে এত কর্ম পরিকল্পনা করে এতগুলো মানুষের কাজ করে আসছে এবং এতগুলো সার্ভিস দিয়ে আসছে, সাধারণ মানুষ কিন্তু দেখেন সাধারণ মানুষ সাফার করছে, বিদ্যুৎ জ্বালানি সাফার করছে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু একবারও সরকারকে ব্লেম করছে না। সরকারকে ব্লেম করছে কারা? বিরোধী দল। কেন করছে? তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য। তারা কি চাচ্ছে? তারা চাচ্ছে যে আরেকটা গণঅভ্যুত্থান হোক, বা হচ্ছে বর্তমান সরকারকে হটানো হোক, অথবা বর্তমানে আরেকটা মানে অরাজকতা তৈরি করে দেশের একটা বর্তমান যে স্থির পরিস্থিতি আছে সেটাকে একটা ঝামেলায় পরিণত করা। আপনি রাজনীতিবিদ হিসেবে নিজেই ফিল করতে পারছেন, আপনার পাশে আমি শিওর মনিয়া সাহেব ওটা ফিল করবেন যে সরকার বিরোধী দলের ভিতরে যদি এখন বোঝাপড়ার পাশাপাশি যদি এরকম অসহিষ্ণুতা থাকে যে ক্ষমতা দখল করার একটা প্রবণতা, তাহলে নিঃসন্দেহে তৃতীয় পক্ষ সেই শক্তিটা নিবে যারা আসলে পালিয়ে গেছে। তাহলে বিরোধী দল এটা কেন করবে? হ্যাঁ, বিরোধী দলের তো অতটুক নলেজটাকে তারা তাদের যতটুক নলেজ আছে তারা এক্সটেন্সিভলি চিন্তা করছে না, কারণ এই দুই পক্ষের মারামারি ঝগড়াঝাটিতে আরেকটা পক্ষ যে ইন করছে। হ্যাঁ, এবং দেখবেন যে ফ্যাসিস্টের অনেক কর্মী বাহিনী আছে যারা বিভিন্ন এলাকায় মিটিং মিছিল করছে, বিক্ষোভ করার চেষ্টা করছে। এগুলো কেন? হ্যাঁ, তো আমার কথাটা হচ্ছে যে যার কারণে এই গণঅভ্যুত্থান এবং 17 বছরের এই ধ্বংসস্তূপ বাংলাদেশকে তৈরি করার জন্য আবার নতুন একটি স্বাধীন বাংলাদেশ তৈরি করা, সেখানে বর্তমান সরকারকে বিরোধী দলের অবশ্যই সাপোর্ট দেওয়া উচিত। যেটা আমি দেখি যে বিরোধী দলের যারা ম্যাচিউর রাজনীতিবিদ আছেন তারা কিন্তু ব্যাপারটা আমি দেখছি যে পজিটিভলি নিচ্ছে, কিন্তু আমরা একটু যদি নিচের লেভেলে যাই তখন দেখা যায় যে তারা সরকারের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছে বা ব্যাপক দুর্নাম করার চেষ্টা করছে। এনসিপির কথা আলাদা করে বলছেন কি? আমি কিভাবে কোট করব? মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন দেখি যে সরকারি সংসদ অধিবেশনে বিশেষ করে সরকারি দল বা বিরোধী দলের মধ্যে আলোচনা সমালোচনার সময় আমরা দেখি যে সিনিয়র যারা আছেন, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, তারা কিন্তু বেশ সমঝোতার মাধ্যমে প্রত্যেকটা সমস্যার সমাধানের চেষ্টা করেন। কিন্তু আমরা যখন মাঠে দেখি, হ্যাঁ মাঠের রাজনীতিতে দেখি, তখন হ্যাঁ স্পেসিফিকলি যদি আমি বলি যে যারা ইয়াং নেতৃত্ব দেওয়ার জন্য আসছে তারাই বেশি সমালোচনাটা করছে। ডক্টর সানসেলে, এটা কি মনে হয় না এটা একটা বলা যেতে পারে প্রাচীন পলিটিক্যাল একটা অ্যাক্টিভিটি, যেখানে শীর্ষ নেতারা খুব ঠান্ডা মাথায় কথা বলবেন আর তরুণ নেতারা মাঠটাকে গরম করবেন? এটা একটা রাজনৈতিক কি বলতে পারে পরিকল্পনার অংশ হতে পারে, কৌশল হতে পারে, তেমন কি হতে পারে? ডেফিনেটলি হতে পারে, কিন্তু বর্তমান সরকারের বয়সটাও তো আপনার বুঝতে হবে। মাত্র 6 মান্থ রানিং হচ্ছে। এই 6 মান্থেই কিন্তু আমি একটা সরকারের এক্সটেন্সিভ সমালোচনা করতে পারি না। এটা দেখার জন্য আমার আরও সার্ভে করা উচিত, সরকার অ্যাক্টিভিটিস দেখা উচিত। সরকারের হিউজ কাজ আছে যেটা নিয়ে পজিটিভলি কথা বলা যায়। আমরা কিন্তু একজন ব্যক্তির মুখ দিয়েও পজিটিভ কথা শুনি না, খালি এটা আছে এটা নেই, কেন নেই সেটা নিয়ে আমরা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক। আমি একটু বলি ভাইয়া, আমরা সরকার শুরু হওয়ার প্রথম দিকে আমরা কিন্তু হামের ক্রাইসিসটা দেখলাম। সেটা কেন দেখেছি? ভ্যাকসিনেশন গ্যাপের কারণে, যেটা বিগত সরকার 18 মাসে ভ্যাকসিন দেওয়া হয়নি, তার ইফেক্ট হিসেবে বর্তমান 2026-এ এসে বাচ্চারা হচ্ছে এভাবে এফেক্টেড হলো। নেক্সট আমরা দেখতে পেলাম কি বন্যা দুর্গত মানুষের যেই প্রবলেমগুলো তারা সাফার করছে। তারপর আমরা দেখলাম জ্বালানি সংকট, মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক অস্থিরতা। হ্যাঁ, এই ধরনের একটার পর একটা ক্রাইসিস কিন্তু চলছে। কমিটি তৈরি হয়েছে, কমিটিতে বিরোধী দল ছিল, ব্রেনস্টর্মিং করেছে, প্রবলেমটা সলভ হয়েছে, তারা তো ভূমিকা রেখেছে, তাই না? হ্যাঁ,
এভাবেই তো অ্যাক্টিভলি পার্টিসিপেশন করতে হবে, তাই না? তো এই ক্ষেত্রে আমি মনে করি যে অ্যাক্টিভ পার্টিসিপেশনের মাধ্যমে, তাহলে আলোচনা সমালোচনার মাধ্যমে প্রবলেম সলভ হওয়াটাই স্মার্ট ওয়ে। বাট দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে এই যে আপনার আমাদের যে জুলাই স্মৃতি জাদুঘর হলো, সেটা নিয়েও কিন্তু অনেক তর্ক বিতর্ক চলেছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এক্স্যাক্ট 5ই অগস্ট 2026-এই সেটা উদ্বোধন করলেন। তার মানে কি এর আগে অনেক কথা হয়েছে, তাহলে কি এটা হবে না, হচ্ছে না, কিন্তু একটা সময় তো লাগবে, সেই সময়ের মধ্যে কিন্তু বিরোধী দলের কিন্তু ওই জুলাই স্মৃতি জাদুঘর বলার কারণে আমার মনে পড়লো তাদের একটা বড় অভিযোগ, বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম তিনি সেদিন বলছিলেন যে সরকারের একটা বড় ব্যর্থতা হয়েছে, 5 আগস্ট একটা বিশেষ দিন, ঐতিহাসিক দিন, সেই দিনে শেখ হাসিনার বক্তব্যটাকে সরকার থামাতে পারেনি, এটা বলা হলো কূটনৈতিক ব্যর্থতা। একটা প্রেস রিলিজ, খুব স্ট্রং প্রেস রিলিজ, যেটা নিয়ে অনেক প্রশংসা হয়েছে, ওটুকুই ব্যাস। আমরা হাইকমিশনের, ভারতীয় হাইকমিশনকে ডেকে এনে উদ্বেগ প্রকাশ করা বা অভিযোগ জানানোর কাজটা করেনি। এখানে কি আপনি সরকারের দুর্বলতা ফিল করেন? এখানে আমি সরকারের দুর্বলতা এক্স্যাক্টলি আমি বলতে চাই না, এই কারণে, কারণ আমরা আমাদের প্রতিবেশী দেশে বর্তমান ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী আছেন এবং তারা তাকে সেখানে সাপোর্ট দিচ্ছে, হ্যাঁ, এবং সেখান থেকে প্রেস রিলিজ হয়েছে, বাংলাদেশ থেকে কিন্তু না, হ্যাঁ। সুতরাং সেখানে যদি ওপেনলি হয়, সেটা নিয়ে হচ্ছে কূটনৈতিক পর্যায়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা সমালোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, এবং তারা ডিসাইড করবেন, এবং এটার উপর ডিপেন্ড করে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরে যাবেন কি যাবে না, তারও কিন্তু একটা রেশ লেগে আছে। আচ্ছা, তাহলে ডাক্তার সানসিল, আমি যদি আপনার বক্তব্যটা একটু সামারাইজ করি, বিরোধী দলের দিক থেকে সবচাইতে বড় সমস্যার কথা আপনি বললেন যে সরকারের পজিটিভ ইস্যুটাকেও তারা নেগেটিভলি রিপ্রেজেন্ট করছে, নেগেটিভ ডিসিশনটাকে আরো বেশি নেগেটিভ করছে, এবং তারা আসলে একটা মানে ক্ষমতা দখলের একটা প্রবণতা, আমি কি এটা বলবো? এক্স্যাক্টলি। ওকে, ঠিক আছে। আমি এই দুটো বিষয় একটু মনে আসবেন আপনার কাছে আনি, সাথে বিরোধী দলের মধ্যে শুধু এনসিপির দিকে আলাদা করে তাকিয়ে থাকবে, কারণ আপনারা যখন জুলাই মাঠে ছিলেন তখন আপনাদের সাথে সবাই ছিল। এরপর যখন দল তৈরি হলো, কেউ না কেউ তো হতাশ হলো, কারণ সবাই হয়তো আপনাদেরকে সমর্থন করতে চেয়েছে, কিন্তু আপনারা যখন নিজে একটা দল খুলে বসলেন তখন সবাই চিন্তা করবে যে সেই দলটাকে সমর্থন করব কি করব না, কিন্তু প্রত্যাশা আপনাদের প্রতি অনেক বেশি। সেই অনেক বেশি প্রত্যাশার কারণে যখন কিছু হয় তখন আপনাদের দিকে একটু বেশি অভিযোগটা আসে যে কেন নাসিরুদ্দিন পাটোয়ারি এই কথাটা বললেন বা কিছু একটা, কিন্তু এটা শিওর যে আপনাদের দিক থেকেই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো দুর্দান্ত মেধাবী প্রজ্ঞাবান নেতা উঠে আসবে, সেরকম ছবিটা অন্তত তরুণদের কাছ থেকে মানুষ প্রত্যাশা করে। কিন্তু যে দুটো অভিযোগ করা হলো যে সরকারের বিভিন্ন পজিটিভ দিক থেকে নেগেটিভলি দেখা, নেগেটিভ থেকে আরো নেগেটিভ দেখা, ক্ষমতা নেয়ার একটা প্রবণতা, কি বলবেন? দেখেন, প্রথমত আমি ক্ষমতার কথা বলি, যে আপনি বললেন যে তরুণরা রাজনীতি করছে, অনেকে আশাহত হয়েছে, আমি বরং উল্টোটা মনে করি। বাংলাদেশে তরুণের রাজনীতি আশাহত হয়নি, দল গঠন করার পরে, এটা এখানে আমি আসছি। দেখেন, আপনি দেখেন বাংলাদেশে যতবার এই আন্দোলনগুলো হয়েছে, কখনো যেই ছাত্ররা বা যেই তরুণরা আন্দোলন করেছে তারা সরাসরি রাজনীতিতে আসেনি। এবং দেখেন রাজনীতিতে কেন আসতে হয়েছে আমাদের, এটারও কিন্তু একটা প্রেক্ষাপট আছে। আপনি দেখেন শেখ হাসিনা এই 17 বছর তার ক্ষমতা দীর্ঘায়িত করেছে একটা কথা দিয়ে, বিকল্পকে। কারণ এবং এই বিকল্পকে, এই কথাটা কিন্তু সাধারণ মানুষকে তারা খাওয়াতে পেরেছে, একদম সহজভাবে যদি বলি। কারণ তখন বিরোধী দল হিসেবে বিএনপির সেই ধরনের জনসমর্থন বলেন বা তাদের আসলে কোনো না কোনোভাবে বিরোধী দল, ধরেন জামাত, বিএনপি, তাদের যে আন্দোলন বা এই জায়গায় তাদের নানান ধরনের নেগেটিভিটি, বিভিন্ন রকম প্রোপাগান্ডা, নানান কিছু করে বিরোধী দল নাই করে দিয়েছে এবং তাদের কোণঠাসা করে দিয়েছে। সেটা তো পেরেছে শেখ হাসিনা তার ক্ষমতা কাঠামো দিয়ে। সুতরাং এই বিকল্প নাই, হাসিনা ছাড়া কোনো বিকল্প নাই, এই কথা বলে বলে ক্ষমতা দীর্ঘায়িত করা গেছে। সুতরাং এই আন্দোলনের মধ্যে দিয়ে একটা বিকল্প তৃতীয় শক্তি, এটা এনসিপিও যদি না হতো, কোনো না কোনো একটা শক্তি উঠতই। তো সেই জায়গা থেকে এই তরুণদের এই প্রথমবারের মতো রাজনৈতিকভাবে অবতীর্ণ হওয়াটাকে আমি মনে করি রাজনৈতিক পরিসরে যারাই আছেন, এই আপনি সাংবাদিক বলেন, আমাদের যারা সিনিয়র আছে, বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ, সবার ওয়েলকাম করা উচিত। কারণ আপনি যতগুলো বাংলাদেশে বড় ধরনের আন্দোলন দেখবেন, কখনোই এই ধরনের ঘটনা ঘটে নাই। এটা খুবই একটা, আমি পজিটিভলি দেখি এবং খুবই একটা চমৎকার বিষয় এটা। এবং তরুণদের রাজনীতিতে আসতে হবে, কারণ এই পরিবর্তনের রাজনীতিটা, এই সাহসটা এই তরুণদের মধ্যে আছে। আচ্ছা, এই একটা প্রশ্ন আপনাকে আমি অনেক অনুষ্ঠানে করেছি, 10টার সংবাদ যোগে করেছি, এই জার্নালেও করেছি, আজকে আরো একবার করতে চাই, কারণ একটা বিশেষ দিন, 180তম দিন, 6 মাস পার করলেন। এই 6 মাসে এনসিপির মনে হয় কিনা তাদের জনপ্রিয়তাটা আরও বাড়তো যদি জামাতে ইসলামের সঙ্গে একটা 11 দলীয় ঐক্যের মধ্যে না থাকতো। কারণ জামাতে ইসলামের একটা ন্যারেটিভ আছে, তারা ভালো কি খারাপ সেটা জাতি বিচার করবে, বাট যেহেতু নামটা আছে জামাতে ইসলামী, তাদের সঙ্গে অনবোর্ড হওয়াটা একটা চুক্তি বা একটা ঐক্যের ভিত্তিতে, এটা কি এনসিপি ফিল করে এটা রং ডিসিশন ছিল বা?
দেখেন এই আপনি যেরকম বললেন, আপনি অনেকবার প্রশ্ন করেছেন এবং আমি খুব স্পষ্টভাবে আমার উত্তরটাও দিয়েছি, এবং এই উত্তরটা বোধহয় আমার মতো এত বেশি অন্য অনেকেই দেন নাই। সেটা হচ্ছে যে জামায়াতের সাথে এনসিপির জোটটা একটা বাস্তবতা, হ্যাঁ। এবং আমি যদি বলি যে আমি নির্বাচনের সময় আমি আমার নিজের কনস্টিটিউয়েন্সিতে যখন আসলে আমি প্রচারণা করেছি, তখন একেবারে সাধারণ মানুষের কাছ থেকে আমরা যে ফিডব্যাকটা পেয়েছি, দেখেন আমি যদি বলি জুলাই আন্দোলনে একটা মধ্যবিত্ত সফিস্টিকেটেড একটা সমর্থন কিন্তু আমরা পেয়েছি, মধ্যবিত্ত যে শ্রেণী যারা চেয়েছে যে এই তরুণরা বাংলাদেশে রাজনীতিতে আসুক, দায়িত্ব নিক, এই ধরনের একটা লিডারশিপের জায়গা থেকে তারা চিন্তা করেছে। কিন্তু এটা খুব সত্য কথা যে আপনি 1 বছরের মাথায় একটা জাতীয় নির্বাচন ফেস করছেন। রাজনৈতিক আমরা তো এর আগে এই দলে এমন অনেকেই আছে, আমরা ছাত্রনেতা ছিলাম, ছাত্র রাজনীতি করেছি, অ্যাক্টিভিজম করেছি, কিন্তু একটা ন্যাশনাল পলিটিক্স করা এবং 1 বছর একটা দলের বয়সের এই মাথায় যখন আমাদের একটা নির্বাচন ফেস করতে হচ্ছে, তখন কিন্তু এই মাঠের পলিটিক্সটা এবং নির্বাচন ফেস করা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং দুইটা আলাদা বিষয়। সুতরাং সেইখানে আমাদের যখন জামায়াতের সাথে জোট হওয়ার ব্যাপারটা, এটা হচ্ছে আমরা না চাইলেও আমাদের হয়তো করতে হয়েছে, কারণ আমরা সাংগঠনিকভাবে আমাদের আসলে দুর্বলতা ছিল। এটা খুব স্বাভাবিক। এবং বাংলাদেশের দেখেন এই পরিবর্তনের কথা তো আমরা বারবার করে বলেছি, বিএনপিরও ভালো হতে পারে না। এখন মানে আপনি কিভাবে বলছেন যে বিএনপি আসলে আমাদের খুব মানে জোট হিসেবে আমাদের সাথে খুব, না মানে এটা তো আমি শুনেছিলাম রাশিদুল পাঠক তখন বলছিলেন যে আলোচনার পথ সবার সঙ্গে সবার সাথেই খোলা ছিল, হ্যাঁ। ওই নেগোসিয়েশনটা যদি বিএনপির সাথে হতো, তাও আপনি কেমন করে বলছেন যে বিএনপি এই জায়গা থেকে খুব মানে আলোচনা হয়েছে, ফলপ্রসূ হয়নি? এটা হতেই পারে। এখানে আমি আরেকটু পরিষ্কার করি, না হলে বিভ্রান্তি থেকে যাবে। সেটা হচ্ছে যে যেই একটা 1 বছর বয়সী দল যার আসলে একেবারে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক জায়গায় দুর্বলতা আছে, তার আসলে কোনো না কোনো ভাবে অন্য একটা বড় দলের সাথে আসলে যুক্ত হওয়াটা এটা একটা বাস্তবতা, কৌশলগত জোট। এবং দেখেন এইটা নিয়ে আসলে এই যে তরুণ রাজনীতিবিদ হিসেবে বা তরুণ দল হিসেবে এনসিপি কে যত কথা শুনতে হয়েছে, আপনি দেখেন জোট তো বাংলাদেশের রাজনীতিতে খুব সহজ একটা বিষয় এবং খুব সাধারণ একটা বিষয়। এবং দেখেন কথা শুনতে পারাটা এনসিপির জন্য সুবিধাজনক, কারণ এটা অনেক শক্ত এক্সপেরিয়েন্স হচ্ছে আপনাদের। বারবার দেখেন এই যে আদর্শিক জায়গাটাতে বারবার করে আনা হয়। দেখেন আপনার কি কোনোভাবে মনে হয় যে আমি আমার পরিবার, আমার বাপ দাদা 14 গোষ্ঠী যদি আপনি খেয়াল করেন, তাহলে দেখবেন বিএনপির লোকজনই বের হবে এখানে, মানে অন্তত জামায়াতের লোকজন আমি মানে এভাবে দাগটা টানতে পারি যে জামাত ইসলামের সঙ্গে আপনাদের জোটটা হচ্ছে কৌশলগত আদর্শিক। অবশ্যই আদর্শিক না, কারণ আপনি কোনো জায়গায় আপনি মিল পাবেন না তো এনসিপির। মানে আপনি যদি খেয়াল করেন, আমি যদি বলি যে আমার দলের আদর্শ, সেটা যদি আমার জামায়াতের সাথে জোট করার ফলে আমার যদি কম্প্রোমাইজ করতে হতো, তখন তো আপনি বলতে পারতেন যে না এনসিপি কম্প্রোমাইজ করছে। বাট আমি তো অ্যাজ মনিরা শারমিন আই এম ডুইং দিস। পরিষ্কার করেছেন, আরো একবার আমি জানি সামনে হয়তো এই প্রশ্নটা আবারও করতে পারি আপনাকে, কিন্তু আজকে ডাক্তার সানসিলার যে প্রশ্নটা সেটা একটু বলবেন। হ্যাঁ, দেখেন আমি একটু বলতে চাই যে এই যে বাংলাদেশে প্রথমত আমি বললাম যে তরুণদের এখানে আসাটা, রাজনীতিতে আসাটা ওয়েলকাম করা উচিত। এরা সিনিয়র রাজনীতিবিদ বলেন, যেই বলেন, এটা ওয়েলকাম করা উচিত। এবং আমরা কিন্তু সবসময় একটা জিনিস, আপা যেরকম বললেন যে তার দলের আসলে খুব বেশি সমালোচনা আপা করতে পারবেন না, আমরা এটা সব সময় বলি যে আমরা তো নতুন রাজনীতিতে আসছি, আমরা তো ভুল করব, আপনারা আমাদের সমালোচনা করেন, আমরা শুধরায় নিব, আমাদের অনেক ভুল আছে। আপনি যদি বলেন যে হ্যাঁ আমরা হয়তো একটু কল স্পেড, আমরা হয়তো একটু মুখের উপর কথা বলি, সেটার ক্ষেত্রে হয়তো আপনি 1-2 নেতাকে আপনি হয়তো মানে টার্গেট করতে পারেন আমার দলের, কিন্তু অন্য অনেক নেতা কিন্তু কনস্ট্রাকটিভ কথা বলে এবং আমাদের ভুল হয়, এটা আমরা স্বীকার করি। এটা হচ্ছে সবচেয়ে বড় পরিবর্তন এবং সবচেয়ে বড় পজিটিভিটি আমি মনে করি তরুণ দল হিসেবে আমাদের, কারণ আমরা এটা বলি না যে আমরা আসলে সুফি দরবেশ, আমরা ফেরেশতা, আমরা কখনো ভুল করতে পারবো না। সরকারের পজিটিভটাকে নেগেটিভ ভাবে তুলে ধরা। আচ্ছা দেখেন, এখন আপনি যদি আমাকে আপনার মানে আমি জানি না সরকার আসলে কেমন বিরোধী দল এক্সপেক্ট করে। এখন ওই যে আমাদের ভাই যেটা গোলাম মুর্তজা ভাই এটা কিন্তু বলেছেন যে আমাদের আসলে দীর্ঘদিন একটা যে সংস্কৃতি, সেখানে হচ্ছে আমাদের বিরোধী দলটাকে আমরা গৃহপালিত বিরোধী দল হিসেবেই আসলে বিবেচনা করেছি। সুতরাং খুব শক্ত কথা তো আসলে বলে নাই। এখন যখন শক্ত কথা আমরা শুনি, ওইটা আমাদের কানে বাজে যে কে মানে এত কঠিন কথা কেমন করে বলে। এখন দেখেন আপনারা এই যে ফ্যামিলি কার্ডের ব্যাপারে কত সুন্দর সুন্দর কথা বললেন। এখন আমি যদি ফ্যামিলি কার্ড নিয়ে সমালোচনা করি, এটা আপনাদের ভালো লাগবে না, এটা খুব সহজ। আবার ধরেন যে হচ্ছে আমি তো একটু বলি যে ফ্যামিলি কার্ডে যদি বলি যে শুধুমাত্র এই তথ্য সংগ্রহ, কার্ড তৈরিতে ব্যয়, অ্যান্ড্রয়েড ট্যাব ক্রয়, কার্ড বিতরণ অনুষ্ঠান, প্রচারণা ও বিজ্ঞাপন এবং ভ্রমণ ব্যয় বাবদ এই কত কোটি টাকা, এটা হচ্ছে 1629
কোটি টাকা ব্যয় হচ্ছে। তাহলে আপনি যে এই এত টাকা ব্যয় করে এই আয়োজন করে আপনি আসলে যেভাবে করে আসলে পুরো প্রসেসটা দিচ্ছেন, তাহলে এত টাকা ব্যয় হচ্ছে এবং আমাদের কিন্তু আমরা এই বাজেটে দেখেছি যে আমাদের বাজেটে আসলে রাজস্ব মানে যদি আমরা তুলতে চাই তাহলে সেখানেও কিন্তু আমাদের অনেক অনেক ঘাটতি বাজেট হয়ে যাচ্ছে। সুতরাং সেই জায়গা থেকে এত কোটি টাকা আমরা আসলে কিভাবে করে এটা ম্যানেজ করছি এবং একটা প্রজেক্টকে আমরা করছি। এবং আরেকটা সমস্যা হচ্ছে যে এই যে খাল খনন কর্মসূচি আমরা কিন্তু আপনারাই রিপোর্ট করেন ভাই, সেটা হচ্ছে যে এখানে যে পরিমাণ দুর্নীতির কথা আমরা শুনছি, সুতরাং এই জায়গাটা আপনি কিভাবে ট্যাকল দিবেন? এবং আরো একটা ব্যাপার দেখেন, এগুলো বলে তো আপনার ভালো লাগবে না, স্বাভাবিকভাবেই সরকার দলের এইগুলো যদি সমালোচনা আমরা করি তাদের ভালো লাগবে না, এবং তাদের ভালো লাগার জন্য আসলে আমরা কি বলবো এটা আমরা বুঝতে পারি না। এখানে আরেকটা কথা বলি, এই যে আইন শৃঙ্খলা বাহিনী মানে পরিস্থিতির কথা বললাম, ফ্যামিলি কার্ডে দলীয় নিয়োগ না পেয়ে 18 উপজেলায় হামলা ভাঙচুর, তৃণমূল বিএনপির তাণ্ডব। এটা আপনাদেরই নিউজ, আমি আলাদা করে কোথাও থেকে কোট করছি না। ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় নেতাকর্মীদের নিয়োগ না দেওয়ায় বেপরোয়া তৃণমূল বিএনপি। জামালপুরে সরিষাবাড়িতে ছাত্র দলের বিক্ষোভ এবং এই যে রিপোর্টগুলো আমরা প্রায় 5-6টি গণমাধ্যম, আমরা নিজেরাও এরকম বিভিন্ন সময় রিপোর্ট করেছি এবং এগুলো নিয়ে বিএনপির সিনিয়র নেতা যারা আছেন, এমনকি মেম্বার অফ পার্লামেন্ট যারা আছে, তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা এটা ইনশিওর করেছে যে তাদের কাছে ইনভেস্টিগেশনের জন্য ওয়ার্কফোর্স আছে এবং তারা দৃশ্যমান শাস্তির ব্যবস্থা করবে। যেহেতু কাজটা শুরু হয়েছে, কাজে আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি তাহলে এখানে, সেটা হচ্ছে যে এই যে মানে আমরা তো বহুদিন পর একটা পজিটিভ রাজনৈতিক সংস্কৃতি নিয়ে কথা বলছি। এখন আপনি ধরেন, আমি অনেক কঠিন কথা বলতে পারি, আমি যদি এই মুহূর্তে আপনার শোতেই আমি বলেছি যে এই মুহূর্তে আপনি মনে করেন আমি বাংলাদেশের সবচেয়ে খারাপ রাজনৈতিক কর্মীটা, মানে আমি খুব বাজে কথা বলি, আমি আক্রমণ করে কথা বলি, এটা ধরে নেওয়ার পরেও আপনি তো আমার উপর হামলা করতে পারেন না। কিন্তু এই সময় 5 আগস্ট পরবর্তী সময় বিরোধী মতের উপরে হামলা করে একটা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়া একটা ছেলের চোখ তুলে নেওয়ার, মানে চোখ অন্ধ করে দেওয়ার একটা ঘটনা আমরা দেখেছি। কিন্তু আপনি খেয়াল করেন, আপনি বলেন তো বিএনপির আপনি কোন নেতা আসলে স্বীকার করেছে যে তারা আসলে অ্যাকনলেজ করে দেখেন, মানে সেই মানুষগুলো আসলে ছাত্র দলের ছিল, এটা আমরা একদম আপনারাই রিপোর্ট করেছেন, সেই রিপোর্টই আমরা দেখেছি। তাহলে চিহ্নিত যারা ছাত্র দলের ছাত্র সংগঠনের যারা ক্যাডার, তারা যখন এই ধরনের ঘটনা ঘটালো, এই যে অস্বীকার করা রাজনীতি, এই রাজনীতি থেকে কি আমরা বের হতে পেরেছি? পারি নাই। কিন্তু তারা এখনো চিহ্নিত যেটা, তারা কিন্তু অস্বীকার করছে যে না, আমরা তো এটাও দেখেছি যে স্বীকার করে কে। আমরা ছাত্র শিবির ছাত্র দলের ভিতরে সংঘর্ষ হতে দেখলাম, ছাত্র দল বলছে ছাত্র শিবিরের দোষ, শিবির বলছে ছাত্র দলের দোষ। কে স্বীকার করেছে? না স্বীকার, এই তো আমি তো সেটা দুই পক্ষের কথাই বলছি। কিন্তু দেখেন, যখন আপনি একটা ছেলের বিরোধী মত বলে তার মানে তাকে হামলা করে চোখ অন্ধত্বের দিকে নিয়ে যাচ্ছেন, সেটার বিচার হচ্ছে না। এবং আমরা যখন মামলা করেছি আমাদের পক্ষ থেকে, তখন দেখা গেছে তারা আগাম জামিন নিয়ে তারা এখন আমি একটু আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলি এবং আপনার কাছে যে দুটা বিষয় জানতে চেয়েছিলাম ডক্টর সানসিলার ক্ষেত্রে, যেটা উনি বলেছিলেন, আপনি বলেছেন যে পজিটিভটাকে নেগেটিভ করে রিপ্রেজেন্ট হচ্ছে না, বরঞ্চ আপনারা আসলে বিরোধী দলের ভূমিকা সমালোচনা করছে, বিরোধী দলের ভূমিকা এরকমই হওয়ার কথা। আচ্ছা, আমি একটু জনাব গোলাম মুর্তজা আপনাকে স্বরাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য শোনাই, যেটা একটু আগে আমরা প্রচার করেছি। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন সরকারের 6 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে, কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে উল্টো কথাটা আমরা শুনতে পাচ্ছি যে অবনতি হয়েছে। আপনার অবজারভেশনটা কি? আমরা এই 180 দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে গ্রাফটা কি ওপরের দিকে উঠলো, নাকি সমান্তরালে গেল, নাকি নিচে? এখন আপনি কোন সময় থেকে ধরবেন যে পরিস্থিতি উন্নতি হয়েছে? 180 দিন। 180 দিন যদি বলেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের সঙ্গে যদি তুলনা করেন, অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেয় তখন বাংলাদেশে প্রশাসন বলতে প্রায় কোনো কিছু ছিল না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মূলত পুলিশ, সেই পুলিশ প্রায় ছিল না বললে চলে। সেরকম একটা জায়গাতে সামরিক বাহিনী মাঠে ছিল, কিন্তু সামরিক বাহিনী যেহেতু সরাসরি আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ে কাজ করতে অভ্যস্ত নয়, সেই কারণে তারা মাঠে থাকা অবস্থাতেও পরিস্থিতির সেই পর্যায়ের উন্নতি হয়নি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যদি আপনি এই 100 দিনের তুলনা করেন, বিচ্ছিন্নভাবে বা বিচ্ছিন্ন শব্দটি যদি আমি নাও বলি, অনেকগুলো ঘটনা ঘটেছে। সব কিছু যে কোনো কিছু ঘটে নাই সেরকম পরিস্থিতি ছিল না 6 মাসে। কিন্তু যদি আপনি সামগ্রিকভাবে মূল্যায়ন করেন এবং অপরাধের সংখ্যাগত বিশ্লেষণ করেন, এবং সেই জায়গা থেকে আপনি দেখবেন যে পরিস্থিতি পর্যায়ক্রমে উন্নতি হয়েছে। আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা কোনো একটি ঘটনা ঘটলে নিজের হাতে আইন তুলে নেয়া কেন্দ্রিক যে ঘটনা ঘটো, যেটা আমাদের এখানে নাম দেওয়া হয়েছে মব কালচার, সেই মব কালচারের যে ঘটনাগুলো 5 আগস্টের পরে খুব তীব্রভাবে দৃশ্যমান হয়েছিল, এবং অন্তর্বর্তী সরকার যে কারণে যেটা নিয়ন্ত্রণ করতে না পেরে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছিল,
এই 6 মাসে সেই মব কালচারের অনেকখানি অবসান হয়েছে। এখন আর সেটা ওই পর্যায়ের নাই, একেবারে হয়নি আমি সেটা দাবি করছি না, সেই কথা বলছি না, কিন্তু অনেকগুলো কি বলবো যে অনেক কমেছে। এক নাম্বার, পুলিশ বাহিনীকে সংগঠিত করার এবং পুলিশকে দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করার, সামরিক বাহিনী মাঠ থেকে উঠে যাওয়ার পরে তুলনামূলক বিচারে সময়ের সঙ্গে যদি আপনি মেলান, তাহলে আপনাকে বলতে হবে যে পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, পরিস্থিতির অনেক উন্নতি হচ্ছে। এই যে আমি বললাম উন্নতি, কোট আনকোট উন্নতি, এই উন্নতি বলতে মানুষ যা প্রত্যাশা করেন, সাধারণ জনমানুষ কি প্রত্যাশা করেন? নিশ্চিন্তে ঘুমাতে চান। সাধারণ মানুষ চুরি ছিনতাই চান না। একজন নারী, শুধু নারী না, আমি নারীর থেকে দিয়েই বলছি, যে একজন নারী সন্ধ্যায় বা সন্ধ্যার পরে বা একটু রাতে রাস্তা দিয়ে হাঁটবেন অথবা রিক্সায় করে যাবেন, তিনি যাতে নিরাপদে ফিরতে পারছেন, এই কেন্দ্রিক একটি মনোভাব যেন তার ভেতরে তৈরি হয়, এরকম একটা পরিস্থিতি চান। এরকম একটা পরিস্থিতি যে এই 6 মাসে একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে, আমি সেই কথা বলছি না। আমি বলছি সেই পরিস্থিতির 6 মাসের তুলনামূলকভাবে সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিস্থিতিগুলোর উন্নয়ন হয়েছে। শিক্ষাঙ্গন নিয়ে কি মানে ভার্সিটিগুলো নিয়ে আপনার আলাদা কোনো অবজারভেশন আছে? ভার্সিটিগুলোর অবজারভেশন বলতে, আমি যদি হল ভিত্তিক আধিপত্য বিস্তার নিয়ে নানা রকমের কথাগুলো শুনি, একদিনে 4টা বিশ্ববিদ্যালয়ে আমরা সংঘর্ষ হতে দেখেছি ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে, এবং দুটো দিক থেকে যে ব্যাখ্যাগুলো পেয়েছি তারা আসলে বলার চেষ্টা করছিল অপর পক্ষের দোষ, আমরা জানি না আসলে কার দোষ, কিন্তু আমরা দেখেছি সংঘর্ষ হতে। দেখেন, আপনাকে যখন একটা পরিস্থিতি আমরা মূল্যায়ন করব, তখন আমাদের বাস্তবতা একটু পরিপ্রেক্ষিত রাখতে হবে। আপনি 5 আগস্টের আগের হলের পরিস্থিতি বুঝেন, হল বলতে ছাত্রলীগের একটা দখলদারিত্ব ছিল। 5 আগস্টের পরে এসে আপনি খেয়াল করে দেখবেন যে 5 আগস্টের পরে এসে সেই সময়টাতে হল কেন্দ্রিক ঘটনা তুলনামূলকভাবে কম ছিল, অন্তর্বর্তী সরকারের সময় তুলনামূলকভাবে কম ছিল। 5 আগস্টের পরে এসে 12ই ফেব্রুয়ারির নির্বাচন, সেই সময় পর্যন্ত ওই অর্থে প্রতিদ্বন্দ্বী ছিল না, সবাই একসঙ্গে ছিল। 5 আগস্টের পর 12ই ফেব্রুয়ারির পরে যখন একটি নির্বাচন হয়ে গেল, নির্বাচনের বিজয়ী হয়ে যখন একটি রাজনৈতিক দল দেশ পরিচালনার দায়িত্বে এলো এবং এক বা একাধিক রাজনৈতিক দল যখন বিরোধী দলে চলে গেল, তখন সবকিছুই কিন্তু একটি পক্ষ এবং প্রতিপক্ষ আবারও হয়ে গেল, পূর্বের মতো না হলেও। এখানে সরকার একটা পক্ষ, বিরোধী দল একটা পক্ষ, ছাত্র দল হলে থাকলো, ছাত্র শিবির হলে থাকলো, অর্থাৎ পক্ষ এবং প্রতিপক্ষের একটা উপস্থিতি তৈরি হলো, এবং সেই পক্ষ এবং প্রতিপক্ষের উপস্থিতি যেখানে তৈরি হয়, সেখানে দীর্ঘ বছর ধরে, এই 55 বছর ধরে যে কালচার চলছে, যে সংস্কৃতি চলছে, আপনি 6 মাসের মধ্যে পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে যাবে, কোনো ঘটনা ঘটবে না, এরকম অবস্থা তৈরি হয়ে যাবে, আমরা সেটা প্রত্যাশা করতে পারি, কিন্তু সেটা বাস্তব নয়। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আপনি যে সমস্ত সাংঘর্ষিক অবস্থার কথা বলছেন, সেই সমস্ত সাংঘর্ষিক অবস্থা প্রত্যাশিত ছিল না, কিন্তু ওইটা আবার একেবারে অপ্রত্যাশিত যে ছিল তাও নয়। আমার বিবেচনা বলে, আমার ধারণা বলে, আমার পর্যবেক্ষণ বলে যে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের রাজনীতিতে যে কালচার বা রাজনীতিতে যে পরিবর্তনটা আসছে, সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে পার্থক্য থাকা সত্ত্বেও, আলোচনা সমালোচনা থাকা সত্ত্বেও যে পরিবর্তনটা আসছে, সেই পরিবর্তনের একটা সুফল আমরা বাংলাদেশের রাজনীতিতে পাবো, বাংলাদেশের ছাত্র রাজনীতিতে পাবো, তার একটা প্রতিফলন আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যেও পাবো। আপনাকে ভুলে গেলে চলবে না যে বাংলাদেশ 5 আগস্টের পরে যে পরিমাণ প্রোপাগান্ডার মুখোমুখি হচ্ছে, যে পরিমাণ এন্টি বাংলাদেশ, নট অনলি এন্টি সরকার, এন্টি বাংলাদেশ ন্যারেটিভ আমাদের দেশের ভেতরে এবং পার্শ্ববর্তী দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মূলধারার গণমাধ্যম যে পরিমাণ নেগেটিভ ক্যাম্পেইন করছে, এবং সেই নেগেটিভ ক্যাম্পেইন, এটা নিয়ে আমাদের হাতে রিপোর্টও আছে, এবং আপনাকে বলে রাখি, আমরা আমাদের এই 71 টেলিভিশনের নিয়মিত একটা আয়োজন আছে, ফেক নিউজ স্ক্যানার, আপনিও একসময় যুক্ত হয়েছিলেন এখানে, যেখানে আমরা অপতথ্যের ফ্যাক্ট চেক করি এবং ন্যারেটিভের মানে ভুল ন্যারেটিভের বিপরীতে সঠিকটা তুলে ধরার চেষ্টা করি। আপনি অনেকগুলো পয়েন্ট বলেছেন, একটু বলে রাখি মুনিয়া সাহেব এবং ডাক্তার সানসিলা, আমাদের আয়োজনটা এরকম যে আপনার চাইলেও প্রশ্ন করতে পারেন, যেটা বললেন। আমার বক্তব্যটা শেষ হয়নি। আপনারা আপনাদের অনুষ্ঠানে ফেক নিউজ, ভুল ন্যারেটিভ ইত্যাদি ইত্যাদি হয়তো আপনারা দেখাচ্ছেন, আমি নিজেও 2-1 বার হয়েছি, সেটা ঠিক আছে, কিন্তু পার্শ্ববর্তী একটি দেশের, বাংলাদেশের 55 বছরের ইতিহাসে
সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সেখানকার মূলধারার গণমাধ্যম কোনোদিন এই পরিমাণ ফেক নিউজ, এই পরিমাণ প্রোপাগান্ডা বাংলাদেশ নিয়ে চালায় নাই। আমি যেখানে বসে আছি ওয়াশিংটন ডিসিতে, এখানে আমি যখন 2025 সালের এপ্রিল মাসে এখানে এসে যোগ দেই, এখানে এসে জানলাম, আমি বাংলাদেশ থেকে যা দেখিনি এখানে এসে জানলাম বাংলাদেশে সেই পরিস্থিতি বিরাজ করছে। সেটা হচ্ছে পার্শ্ববর্তী দেশের সোশ্যাল মিডিয়া এবং মূলধারার মিডিয়াকে তথ্য হিসেবে সামনে এনে এখানকার প্রশাসন, এখানকার থিঙ্ক ট্যাঙ্ক, এখানকার নির্বাচিত প্রতিনিধিদের সামনে উপস্থাপন করা হয়েছে যে বাংলাদেশে একটা ভয়াবহ ম্যাসাকার চলছে। আমরা কি করতে পারি? আমরা কি করতে পারি না, আমরা কি করতে পারি, আপনি যেটা করতে পারেন সেটা করছেন। আমি বলছি বাস্তবতার কথা। এর আমরা বলতে আমি সরকারকে বলছি যে বাংলাদেশ আসলে কি করতে পারে এই ক্ষেত্রে। বাংলাদেশ যেটা করতে পারে, বাংলাদেশ এই ন্যারেটিভগুলো যে সঠিক নয়, এটা যে ভুল, সেটা আরো জোরালোভাবে বলতে পারে। আমরা এখানে কি করেছি, এখানকার প্রশাসন যখন আমাদের কাছে জানতে চেয়েছে, আমি যখন ওয়াশিংটন ন্যাশনাল প্রেস ক্লাবে গিয়েছি, সেখানে এখানকার সাংবাদিকরা যখন জানতে চেয়েছেন যে বাংলাদেশে এই সংখ্যালঘুদের উপর এই পরিমাণ নিপীড়ন চলছে, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তখন আমরা একেবারে টু দা পয়েন্ট ধরে ধরে প্রতিটি ঘটনার বর্ণনা দিয়েছি যতটা সম্ভব হয়েছে, যে এগুলো ভুল। বর্ধমানের কালী মন্দির ভাঙার ছবি দেখানো হয়েছে বাংলাদেশের সুনামগঞ্জের কালী মন্দির ভাঙা হিসেবে, এগুলো আমরা প্রমাণ করেছি। আমাদের এর জন্য অনেক কাজ করতে হয়েছে। আপনি যে দেশে আছেন সেটা একটা ফ্রিডম অফ স্পিচের দেশ। মুশকিল হচ্ছে যারা আসলে পলাতক শক্তি, তাদের কিছু না কিছু মানুষজন সেখানেও আছে এবং ওইখানে থেকেও তারা আসলে ন্যারেটিভ চালিয়ে যাচ্ছে। তার মানে আপনি যেখানে আছেন সেখানেও একটা ন্যারেটিভের যুদ্ধ চলছে বটে। আমি আলাপে অনেকক্ষণ থাকতে চাই, কিন্তু আমার হাতে কিছু টপিক রয়েছে, সেগুলো নিয়ে কথা বলতেই হবে। আমি একটু মনে আসাবিন, আপনি কিছু জানতে চাইবেন গোলাম মুর্তজা কাছে, নয়তো আমি আপনার কাছে একটু জানতে চাই। আপনি বলছিলেন যে আসলে প্রশ্নটা করে যে যেতে হবে, সেটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আপনি সমর্থন করেন কিনা, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি 6 মাসে উন্নতি হয়েছে। অনেক কিছু আসলে ব্যাখ্যা দিয়েছেন গোলাম মুর্তজা। তার ভিতরে একটা ছিল মব কালচার, যেটা একেবারে বিস্ফোরা হয়েছিল, সেটা থামানো গেছে। পুলিশের মনোবল যেটা ভেঙে গিয়েছিল সেটা ঠিকঠাক হয়ে তারা কাজে ফিরেছে। আমরা র্যাবের নাম পরিবর্তন হতে দেখেছি। তারপরেও ক্যাম্পাসগুলোতে বিভিন্ন ধরনের সহিংসতার খবর আসছে, যেটা আসলে ওই মাত্রার না যতটা আমরা ছাত্রলীগের সময় দেখেছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য হচ্ছে সরকারের 6 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে এবং অনেকগুলো রেফারেন্স এসেছে। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নিয়ে বলেছিলেন মবের উপরে 0 টলারেন্স, মব থামানো গেছে, এটা বলা হচ্ছে, যেটা একটু আগে গোলাম মুর্তজাও বললেন। পুলিশের যে নিষ্ক্রিয়তার কথা আমরা শুনছিলাম, শুধুমাত্র পোশাকটাই বদলেছিল, এখন আমরা দেখলাম তারা কাজেও ফিরেছে। ক্যাম্পাসে কিছু সহিংসতার খবর আমরা পাচ্ছি, অপতথ্য একটা বড় ঝামেলা তৈরি করছে, যেটা নিয়ে সরকারও এখন সোচ্চার হচ্ছে। আপনার কি মনে হচ্ছে, সরকার কি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে পেরেছে? আপনি সমর্থন জানাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে, নাকি কি বলবেন? দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী তো আসলে অনেক কিছুই বলেন আর কি। উনি আবার অনেক রিপোর্টও ইগনোর করেন। ধরেন টিআইবির মতো রিপোর্টও উনি আসলে গুরুত্ব দিতে চান না, কিন্তু আমরা তো আসলে দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি ভয়ঙ্কর অবস্থা। তো আমি যদি প্রথম 3 মাসের কথা বলি, 6 মাসের কথা তো আপনি বলছেন, প্রথম 3 মাসেই যদি বিএনপির মধ্যে যদি অন্তকন্দলের কথা বলি, সেখানেই তো আসলে 35 জনের আমরা হতাহতের ঘটনা এবং মৃত্যুর ঘটনা দেখেছি, এবং আমি হতাহতের ঘটনা কিন্তু আরো বেশি সেখানে। তো এইখানে আমি জানি না আসলে যে উনি আসলে কোন রেফারেন্স থেকে এই কথাগুলো বলেন, যেহেতু উনার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতো রেফারেন্স উনি রেফারেন্স হিসেবে ধরেন না। তো আমি জানি না, ওনার রেফারেন্স হয়তো সংবিধানের কোনো একটা ধারায় আছে। তো যাই হোক, এখন বিষয়টা হলো যে এই আইন শৃঙ্খলার পরিস্থিতির যখন এই অবস্থা, যখন আমরা দেখছি যে আসলে এই চুরি ছিনতাই এই জায়গাগুলো ঠিক হয় নাই, সাধারণ মানুষের আসলে ঠিকঠাক আসলে তারা জননিরাপত্তার জায়গাটাতে অনেকখানি খামতি আছে। এবং মবের কথা বলি, দেখেন আমরা কিন্তু এই সরকারের 6 মাসের পর্যালোচনা করছি না, 180 দিনের, এর মধ্যেও তো আমরা মাজার ভাঙার ঘটনা দেখেছি। সুতরাং এইখানে আসলে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই জায়গাগুলোতে, কিন্তু প্রথমে যখন এই ধরনের ঘটনা ঘটে কিছুদিন এটা নিয়ে আলোচনা হয়, আপনাদের টকশোতে এসে আমরা কথা বলি, কিন্তু পরবর্তীতে কিন্তু এর বিষয়ে কিন্তু কাউকে চিহ্নিত করে তাদের ধরার বিষয়ে কিন্তু আমরা সেরকম দেখি না। এবং এই জায়গাগুলোতে আমার মনে হয় যে সরকারের আরো বেশি উদ্যোগী হওয়া প্রয়োজন 6 মাসে। এবং শুধুমাত্র পোশাক পাল্টে বা নাম পাল্টেই কিন্তু আসলে এই যে বাহিনীগুলো সেগুলো কিন্তু আসলে প্রত্যাশার কথা বলছেন, কিন্তু আমি জানতে চাইছি যে পারফরমেন্সে আপনি
মানে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সাথে একমত হবেন একমত কিনা? না, অবশ্যই একমত না, কারণ এটা তো আসলে দৃশ্যমান, উনি বললেই তো আসলে বাস্তবতাটা পরিবর্তন হয়ে যাবে না, এটা আপনিও জানেন। তো এই জায়গা থেকে হচ্ছে জননিরাপত্তায় আরো বেশি উদ্যোগী হওয়া প্রয়োজন, এবং যেভাবে করে আসলে ইগনোর করা হচ্ছে সত্যিকার যে চিত্র, সেই চিত্র আমার মনে হয় যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আর একটু মানে যদি আমি জানি না উনি পেপার পত্রিকা পড়েন কিনা, পড়লে তো আসলে এই অবস্থা হতো না। আপনি যদি এবং গোলাম আপনি- মুর্তজা কিন্তু মানে অন্তর্বর্তী সরকারের সেই সময়টার কথা বলছিলেন, আপনি যদি সেই সময়টার কথা বেস ধরেন তাহলে এখন তো আচ্ছা, সেটা তো কোনো স্ট্যান্ডার্ড না, আপনি সেটাকে স্ট্যান্ডার্ড ধরবেন। আপনি আরেকটা কথা বললেন যে ক্যাম্পাসগুলোতে আসলে ছাত্রলীগের সময় যে ঘটনাগুলো ঘটতো এখন কি তার থেকে কম কিনা, সেটা কি স্ট্যান্ডার্ড? ছাত্রলীগের আমল কি আমাদের জন্য স্ট্যান্ডার্ড? অফকোর্স নট। সো আপনি তো একটা খারাপ প্রেসিডেন্সকে স্ট্যান্ডার্ড ধরতে পারেন না। আপনি তো নিরাপত্তা চাইবেন। আপনি যদি বলেন যে ক্যাম্পাসগুলোতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেরোবি, ঢাকা আলিয়া মাদ্রাসা, এইখানে এবং হাসপাতালে পর্যন্ত হামলার ঘটনা আমরা দেখলাম, এই শুধুমাত্র ক্যাম্পাস দখলের যে সংস্কৃতি আমরা ফেলে এসেছি, সেই সংস্কৃতি তো আবার চলে আসছে। তো সেই জায়গা থেকে পুলিশের কি ভূমিকা আপনি বলেন তো? এবং আমরা দেখেছি যে আমাদের বিরোধী মতের উপর হামলার সময়ও পুলিশ সার্কিট হাউসের ভিতরে হামলা করা হয়, সেখানে আসলে পুলিশের কি কাজ? পুলিশ কিন্তু, এবং আপনি দেখেন যে একটা মামলা করার জন্য আসলে সাধারণ মানুষকে সেই ঝক্কি পোহাতেই হচ্ছে কিনা, এই জায়গাগুলোতেই তো আমরা আসলে প্রশ্ন করব, বা আমরা তো দেখবো পরিস্থিতির উন্নতি হলে তো আসলে সাধারণ মানুষের উপর যখন আমরা আসলে জানার চেষ্টা করছিলাম তখন পক্ষ বিপক্ষ নানা কথা শুনতে পাচ্ছিলাম। এনসিপি দিক থেকে বলা হচ্ছে হামলা হয়েছে, আর যারা হামলা করেছে বলা হচ্ছে এনসিপি দিক থেকে তারা বক্তব্য দিচ্ছে যে উস্কানি দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা ঠিক, উস্কানি বিপরীতে হামলা কখনো কাম্য না, কিন্তু আপনি তো বাংলাদেশের প্রান্তিক অঞ্চলের রাজনীতির ছবিটা জানেন যে সেখানে এখনো অতটা পরিচ্ছন্ন হয়ে ওঠেনি, এখনো তাদের মধ্যে সেই পরিস্থিতি তৈরি হওয়ার প্রবণতা রয়েছে। আচ্ছা, আপনার কি মনে হয় যারা হামলা করেছে মানে শুধুমাত্র আপনি ওই স্থানীয় তৃণমূল পর্যায়ের রাজনৈতিক সংস্কৃতির কথা বলবেন, নাকি ধরেন আপনি ধরেন একটা দলের বা একটা ছাত্র সংগঠনের প্রতিনিধি একজন, আপনি হামলা করবেন কখন? এবং হামলা করে আবার আমরা এতদিন ধরে দেখেছি যে হামলা করে সেটা অস্বীকার করার একটা রাজনীতি, কিন্তু আপনি দেখবেন দিস ইজ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম যারা হামলা করছে তারা সুন্দর করে সেই ভিডিওগুলো করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা আস্ফালন করছে। তাহলে এটা কখন হয়? এই মনস্তত্ত্ব কখন তৈরি হয়? যখন একজন রাজনৈতিক কর্মী সে যখন বোঝে যে আমি একটা হামলা করলে আমার হয় এটা আমি রিওয়ার্ডেড হব, অথবা আমার যে পথটা আছে সেই পথটা চলে যাবে না। সুতরাং এই যে আবার ছাত্র প্রতিনিধিকে বা ছাত্র সংগঠনকে পেটোয়া বাহিনী হিসেবে তৈরি করার যে প্রবণতা, এই প্রবণতা তো আমরা আবার বিএনপির মধ্যে দেখছি, সরকারের মধ্যে দেখছি। সুতরাং এই জায়গাতে তো আসলে আমাদের কোনোভাবে কম্প্রোমাইজ করার সুযোগ নাই, কারণ এই যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হওয়ার কথা বারবার করে বলছি, এই জায়গাগুলো পরিবর্তন না হয়ে তো আমরা আবার পেছনের দিকে হাঁটছি, তাই কি না? একদম পরিষ্কার। ডাক্তার সানসিলা, আমি আর রিপিট করলাম না মনীষা আমিনের কথা, এগুলোর পরও আপনি বলবেন কিনা যে হ্যাঁ আমরা দৃশ্যমান উন্নতি করেছি গেল 180 দিনে? দেখেন, আপা যেটি বললো সেটি হচ্ছে ছোট ছোট যে কমপ্লেনগুলো, যেমন উনি ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, যেখানে হচ্ছে অনেক মানে দুই পক্ষের মধ্যে অনেক হামলা মানে মারপিট হয়েছে এবং ইউএনওরাও অনেক অপদস্থ হয়েছেন। সেখানে অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে যখন ফ্যামিলি কার্ডের সুপারভাইজার পদে কোনো ফ্যাসিস্ট বাহিনীর কোনো কর্মীর নামটা চলে আসে, তখন কিন্তু বিএনপির কর্মীরা যারা তারা কিন্তু চুপ থাকবে না। ঠিক আছে, এখানে কিন্তু ব্যাপারটা তাই হয়েছে। আবার ধরলেন ওই যে খাল খনন কর্মসূচি নিয়ে বলা হলো ব্যাপক দুর্নীতি। আমার একটা নির্বাচনী এলাকা আছে, আমি কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করেছি শেরপুর সদর থেকে। আজকে নিউজ, আমার খাল খনন কর্মসূচির কাজ সম্পূর্ণ হওয়ার পর 68 লক্ষ টাকা সরকারি কোষাগারে ব্যাক করেছে। ঠিক আছে, তো ভালো ভালো কাজ তো আমি আমার চোখে দেখছি, আমার নির্বাচনী এলাকায় দেখছি হচ্ছে, কিন্তু কিছু কিছু একটা এত বড় একটা দেশে কিছু কিছু ক্রাইম, কিছু কিছু মব, এটা ছোট ছোট জিনিস হবে, এটা নিয়ে হচ্ছে এত বেশি হাইলাইট করার মতন আমি মনে করছি কিছু না। আরেকটা জিনিস, বিএনপিকে যেভাবে বলা হচ্ছে যে পুরনো সরকারের মতন তারা হচ্ছে তাদের কর্মীরা এক্সটেন্সিভ ওয়েতে কাজ করছে। বিএনপির কর্মীরা দীর্ঘ 17 বছর কাজ করেছে, জেল জুলুম খেটেছে, মার খেয়েছে, তারা মাঠে ছিল, ঘাটে ছিল, আন্দোলন করেছে, পাট খেতে ঘুমিয়েছে। তারা বিএনপির মধ্যেও থাকি, তাও তো মনে সাবিনা একটা রেফারেন্স দিলেন যে অন্তঃকুণ্ডলেই তো 35 জন মারা গেছেন, সেটাও তো একটা ম্যাসাকার হয়েছে যেটা আমরা এখন অন্তর্কুণ্ডল তো এটা তো একটা পরিবারের মধ্যেও হয় না? একটা পরিবারে হয়, একটা সমাজে হয়, ক্রাইম তো থাকবেই। সেটা একটা দলের মধ্যে হতে পারে না। একটা মা তার সন্তানকে মেরে ফেলছে, বাবা তার বাচ্চাকে মারছে, স্বামী স্ত্রীকে মেরে ফেলছে, এটা তো একটা বড় রাজনৈতিক দল, সেখানেও কিছু ক্রাইম থাকবে, এটাই স্বাভাবিক। আপনারা যদি এনসিপি কে দেখেন, সেখানেও দেখবেন অনেক গ্রুপিং আছে, অনেক ঝামেলা আছে, সেটা আওয়ামী লীগের সময় ছিল। হয় না। হ্যাঁ,
মৃত্যু তো এটা মৃত্যু তো আল্লাহ কোনোভাবেই কাম্য না। এখন মৃত্যু কারোরই কাম্য না, কিন্তু মৃত্যু হয়ে গেলে আপা সেটা কি আমাদের কারো হাতে হ্যাঁ আছে? হাতে আছে তো, আপনাদের তো নিয়ন্ত্রণ করতে হবে আপা। নিয়ন্ত্রণ তো যখনই আমাদের দলের কোনো কর্মীরা কোনো রকমের ক্রাইম করে সাথে সাথে কিন্তু দলীয়ভাবে তাদেরকে বহিষ্কার আপা, করা হয়, আমি আপনাকে পদচ্যুত একটু করা হয়। যদি ঠিক আছে, অনুমতি এবং দেন, একটু আইন যদি- শৃঙ্খলা বাহিনীকেও একদম কঠোর নির্দেশনা দেওয়া আছে যে ক্রাইম করবে সে কোনো দলের হোক না হোক সেটা দেখা বড় বিষয় না, তাকে আইনের আওতায় আনতে হবে, এবং সেটাই হচ্ছে তো। আচ্ছা আপা, একটু পরে মশাই, আপনি নোটটা রাখেন, হ্যাঁ, আমি আপনার একটু কাছে প্রশ্ন আসবো। করবো আর কি, আপনি বলছেন যে আচ্ছা, প্রশ্ন ঠিক আছে, করা একটা- যাবে। একটা প্রশ্ন করবো, আচ্ছা, ছোট করে। না দেখেন, প্রথমত আপনি যেটা বললেন যে সবাই ফ্যাসিস্ট, এখন আমি যদি আপনাকে বলি আপা, ধরেন এই ফ্যামিলি কার্ড নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে জামালপুরের সরিষাবাড়িতে, নোয়াখালীর বেগমগঞ্জে, তারপরে হলো নাটোরের লালপুরে, রাজশাহীর বাগমারাতে, আর গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুরে, চাঁপাইনবাবগঞ্জের নাচলে, হ্যাঁ এই প্রত্যেকটা জায়গায় কি ফ্যাসিবাদের দোসর বা ফ্যাসিস্টরা ঢুকে গেছে, এরকম ঘটনাগুলো ঘটছে। আরেক দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দেখেন এই যে সাধারণ মানুষের ব্যবসা বাণিজ্য করে ছোট ছোট, মানে তাদের জীবিকার ক্ষেত্রে দেখা যায় যে চাঁদাবাজি যে বন্ধ হচ্ছে না। আমরা দেখলাম প্রথম আলো একটা সিরিজ রিপোর্ট করলো চট্টগ্রামের রাউজান এবং রাঙ্গুনিয়াতে একেবারে বিএনপির নেতার শেল্টারে কিভাবে করে চাঁদাবাজিগুলো হচ্ছে, এটা তো একদম প্রকাশ্য, এটা আচ্ছা, আমি এই দুটো- বলছি না। দুটো প্রশ্ন, তো দুটো এই প্রশ্ন। বিষয়গুলো যদি একটু বলতেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে যেটা বলছেন যে আমাদের ফ্যামিলি কার্ডের সুপারভাইজার নিয়োগের পদে, সেখানে আপনি ডেফিনেটলি আপনি রিপোর্ট নিয়ে বসেন, আপনি যেই যেই এলাকায় সমস্যা হচ্ছে তাদের নাম লিস্ট নিয়ে বসেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি সেখানে ফ্যাসিস্টের কোনো কর্মী ছিল। এতগুলো জায়গায় বাংলাদেশে কয়টা জেলা, তার মধ্যে মাত্র 4টা এলাকার নাম কিন্তু বললেন আপনি। বিএনপি বলা হলো যে ইউএনও কে মানে কোপানোর হুমকি দেওয়া হলো, মানে ইউএনও কে মানে বিএনপি নেতাকর্মীর দ্বারা, এবং একজন নারী ইউএনও কে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তো এই জায়গাগুলোতে আপনার মনে হয় যে সব কি ফ্যাসিস্ট না, এরা ঢুকে গেছে? এখন আপনি যে কথাগুলো বলছেন না, এটা তো এভিডেন্স বেসে আসতে evidence হবে, আছে, with একদম report, প্রত্যেকটা আমরা- report আমি- করেছে। with report আসতে সাংবাদিক, হবে। হ্যাঁ, আমি একদম যেমন আছে। আমার পেপার এলাকার পত্রিকা আসছে, লিস্ট আপা। সহ বলে দিতে পারবো যে আপা, কে পেপার কোন পত্রিকা দলে একটু কে পড়েন, কিভাবে আমার আছে। পেপার মনীষা পত্রিকা বেগম, আমি definitely. একটু উত্তরটা নিয়ে নিই, আপনি চাঁদাবাজির কথাটা যেটা বললেন। চাঁদাবাজির ব্যাপারটা যেটা, যত না চাঁদাবাজি হয়েছে তার থেকে বেশি হাইলাইট করা হয়েছিল বিগত 18 মাসে। আপনাদের দায়। হ্যাঁ, no, আপনার উত্তর দেবেন। বিগত 18 মাসে এটা এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছিল একমাত্র বিএনপি চাঁদাবাজির দল, এবং এটা বট বাহিনী দিয়ে হোক, সোশ্যাল মিডিয়া হোক, যে কোনো ভাবে এস্টাবলিশ করেছে এক নেতা, নাম হয়েছে আরেক নেতার, প্রত্যেকটা এলাকা একইভাবে একটা হয়েছে। জাতীয় দৈনিকের এটা রিপোর্টও কি কি ভুল? থামানো গেছে? মানে আচ্ছা, বিএনপি এত বড় একটা রাজনৈতিক দল, জি। ইলেকশনের আগে এটা এত কেন হাইলাইট হলো? বিএনপির তো প্রত্যেকটা না, নেতা এখন গত সপ্তাহে রিপোর্টের কথা বলছি আমি, রাউজানে এবং রাঙ্গুনিয়াতে এই সিরিজ যে রিপোর্ট চাঁদাবাজির রিপোর্ট করেছে একেবারে বিশাল, আপনি পড়ে দেখতে পারেন। আচ্ছা, আমরা যেহেতু এই রিপোর্টটা আমাদের হাতে নেই, থাকলে নিশ্চয়ই আলাপ করতাম, কারণ আমার হাতে আরেকটা খবর আছে, সেটা হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে একটা রিপোর্ট বাংলাদেশে আল কায়দা নিয়ে। এটার আগে আমার একটু বক্তব্য ছিল। গোলাম মুর্তজা, 1 মিনিটের মধ্যে একটু বলবেন প্লিজ, কারণ একেবারে শেষের দিকে আর একটা টপিক বাকি আছে। জি জি, গোলাম মুর্তজা। যে আলোচনাটি এতক্ষণ ধরে শুনলাম, অভিযোগ, যে কথাগুলো শুনলাম, এগুলো বাংলাদেশের বাস্তবতা। এগুলোকে যদি আমরা কেউ পুরোপুরিভাবে অস্বীকার করি তাহলে সেটা সঠিক হবে না, 1 নাম্বার। জি। 2 নাম্বার হচ্ছে, আমরা যখন এখন আমরা আলোচনা করছি এমন একটি আদর্শিক সময়কে বিবেচনায় নিয়ে, যে সেই বিবেচনায় বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না, মাস্তানি থাকবে না, দখল থাকবে না। আমরা সবাই কি আসলে 5 আগস্টের পরে সেইভাবে পরিবর্তিত হয়ে গেছি? 5 আগস্টের পর থেকে আমরা কারা মপ করেছি, আমরা কারা নিজেরা আইন হাতে তুলে নিয়ে কাজ করেছি, কারা আমরা পুলিশকে যে পরিমাণ সংগঠিত করতে দেয়া দরকার ছিল সেটা করতে দেই নাই। এই বিষয়গুলো যদি আমরা ভুলে গিয়ে পারস্পরিক এইরকম অভিযোগ করি, তাহলে ওই যে ন্যারেটিভ যারা তৈরি করেন, যারা 17 বছরের ইতিহাস ভুলিয়ে 5 আগস্টের পরের ইতিহাসটা সামনে আনতে চান, তাহলে সেরকম একটা অবস্থা তৈরি হবে। আমাদের সবারই আয়নার সামনে দাঁড়াতে হবে যে 5 আগস্টের পরে আসলে আমি কি করেছিলাম, আমার যে কাজ ছিল আমি কি সেই কাজ করেছিলাম।